চ্যাপ্টারের নাম হচ্ছে ডিজিজ অ্যান্ড হেলথ কেয়ার। এই চ্যাপ্টারের প্রথম প্রশ্ন হচ্ছে রোগ কী এবং রোগ হওয়ার প্রধান কারণসমূহ কী কী। রোগ হচ্ছে রোগটা কী হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা শরীরের কোনো অংশ বা অঙ্গের স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী অকার্যক্ষম অবস্থা। রোগটা কী? রোগ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা, অর্থাৎ রোগ সৃষ্টিকারী কোনো জীবাণু শরীরে প্রবেশ করার পরে শরীরে স্থায়ী বা স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ীভাবে অকার্যক্ষম অবস্থা। অর্থাৎ রোগ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা শরীরে কোনো অংশ বা অঙ্গের স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী অকার্যক্ষম অবস্থা। রোগের কারণ কী কী? রোগের কারণ কী কী কারণে আমাদের রোগ হয়? একটা হচ্ছে কী হতে পারে, আমরা রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু, যেমন রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু যদি আমাদের শরীরে প্রবেশ করে তখন আমাদের রোগ হতে পারে। রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু অর্থাৎ আমি বলতে চাচ্ছি কি ভাইরাসের কারণে রোগ হতে পারে, ব্যাকটেরিয়ার কারণে রোগ হতে পারে। এবার বিভিন্ন ভিটামিনের অভাবে, যেমন ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এই ভিটামিনগুলোর অভাবে এবং ভিটামিনগুলো ছাড়াও এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেরকম বলি যে হচ্ছে আমিষ, প্রোটিন, এইগুলো। তাহলে রোগটা হচ্ছে কি? রোগ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু শরীরের কোনো অঙ্গ বা অংশের স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী অকার্যক্ষম অবস্থাই হচ্ছে রোগ। আর রোগের কারণ হচ্ছে বিভিন্ন জীবাণু দ্বারা, যেমন ভাইরাস বা ব্যাকটেরিয়া হতে পারে, বিভিন্ন ভিটামিনের অভাবে, এ, বি, সি, ডি, ই, কে, এগুলোর অভাবে, অথবা হতে পারে কি আমাদের বিভিন্ন খনিজ লবণ যেগুলো আছে বা আমরা যেগুলো বলি যে বিভিন্ন খাদ্য উপাদান যেগুলো বলি এইগুলোর অভাবে। ঠিক আছে, এখন বলতে হচ্ছে ডিফিসিয়েন্সি কী? ডিফিসিয়েন্সি শব্দটা হচ্ছে কি অভাবজনিত রোগ। ডিফিসিয়েন্সি মানে হচ্ছে ঘাটতি বা অভাবজনিত রোগটা কি বিভিন্ন অভাবজনিত রোগের বর্ণনা দাও। আর ডিফিসিয়েন্সি অর্থ হচ্ছে অভাবজনিত রোগ। এখন যে সকল উপাদান দেহের ভারসাম্য রক্ষা করে এবং বডি হচ্ছে রোগ প্রতিরোধ করে, সে সকল উপাদানের এক বা একাধিক উপাদানের ঘাটতির ফলে যতগুলো উপাদানগুলো সেই উপাদানগুলোর এক বা একাধিক উপাদানের ঘাটতির ফলে স্বাভাবিক শরীরে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়, তাকেই হচ্ছে কি ডেফিসিয়েন্সি বলে বা অভাবজনিত রোগ বলে। এখন বিভিন্ন অভাবজনিত রোগ আছে। এখন ভিটামিনের অভাবজনিত রোগ, যেমন ভিটামিন এ এর অভাব, আমি একটু বললাম যে অভাব রোগ সৃষ্টি হয়। তো অভাব কিসের অভাবে? ভিটামিনের অভাবে রোগ হচ্ছে। তারপর হচ্ছে খাদ্য উপাদানের অভাবে রোগ হচ্ছে। খাদ্য উপাদান যেমন প্রোটিনের অভাবে কোয়াশিয়ারকারক, মেরাসমাস, লিপিডের অভাবে হচ্ছে ত্বকীয় ফুসকুড়ি, আয়োডিনের অভাবে গলগণ্ড, এইগুলো। আর ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ, বি এর অভাবে বেরি, সি এর অভাবে স্কারবি, এইভাবে এক করতে এবার হচ্ছে রোগ নিয়ন্ত্রণ ও রোগ নির্মূল। রোগ নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা কার্যকরী ব্যবস্থা। রোগ নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটা কার্যকারী একটা ব্যবস্থা যার মাধ্যমে রোগটাকে কী করে, রোগের যে প্রাদুর্ভাব এটাকে সীমিত করা যায়। যেমন ডেঙ্গুকে আমরা নিয়ন্ত্রণ করেছি। আর নিয়ন্ত্রণ সেটাকে হচ্ছে ডেঙ্গু নিয়ন্ত্রণ। আরেকটা হচ্ছে রোগ নিয়ন্ত্রণ না, বরং এটা হচ্ছে রোগ নির্মূল। রোগ নির্মূলটা হচ্ছে কি এমন কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেন রোগটা পুরোপুরি নির্মূল করা যায়, মানে এটা ধ্বংস হয়। যেমন গুটি বসন্ত আমাদের বাংলাদেশ থেকে পুরোটাই বা পৃথিবী থেকে পুরোটাই নির্মূল হয়ে গেছে, গুটি বসন্ত আর নাই। স্মল পক্স যেটাকে বলা হচ্ছে বিলিরুবিন রুটিবেলি পিরিয়াতে পিত্তরসের কমলা রঙের প্রধান রঞ্জক পদার্থ, প্রধান রঞ্জক পদার্থ। হিমোগ্লোবিনের হিম অংশ ভেঙে শেষ পর্যন্ত বিলিরুবিনে পরিণত হয়। হিম এবং গ্লোবিন, এই হিমোগ্লোবিনের হিম অংশ ভেঙে শেষ পর্যন্ত কি বিলিরুবিনে পরিণত হয়। ভাইরাস কি? ভিপিএন। ভাইরাস হচ্ছে ভিপিএন। এটা কি ভাইরাস কি এবং ভাইরাসজনিত রোগটা কি? আচ্ছা, ভাইরাস হচ্ছে আমি যেরকম পড়ছি ভিপিএন, এটা একটা নিউক্লিয় প্রোটিন। তাহলে ভাইরাসই যখন পড়বো ভাইরাস VIRUS, ভাইরাসের সাথে ভিপিএনটা মনে রাখবো। ভাইরাস হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এগুলো সবগুলো ভাইরাস বা ব্যাকটেরিয়া, এগুলো সবগুলো হচ্ছে তাহলে নিউক্লিয় ভিপিএন, তাহলে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত একটি অণুজীবও বলতে পারি বা অকোষীয়। আমি মূলত ভাইরাসটা আগে কী বুঝি? ভাইরাস বলতে বোঝা যাচ্ছে এটা হচ্ছে অকোষীয় জীব যা অনুকূল পরিবেশে বংশবিস্তার করতে পারে। এখন আমি এটা লিখব ভিপিএন দিয়ে লিখবো হচ্ছে নিউক্লিয় প্রোটিন। ভাইরাস হচ্ছে একটা নিউক্লিয় প্রোটিন জাতীয় অকোষীয় জীব যা যা কেবল অনুকূল পরিবেশে বংশবৃদ্ধি করতে পারবে, অনুকূল পরিবেশেই বংশবৃদ্ধি করতে পারে। এটা জড় ও জীবের মতো আচরণ করে।
প্রতিকূল পরিবেশে জড়ো থাকে আর হচ্ছে এতে অনুকূল পরিবেশে বংশবৃদ্ধি করতে পারে। ভাইরাসজনিত বিভিন্ন রোগ দন্ত সজাতীয় যেমন বসন্ত, জন্ডিস, তারপরে হচ্ছে হারপিস, সার্স, হাম, এইগুলো হচ্ছে করোনাও একটা ভাইরাসজনিত রোগ, এইডস, এগুলো হচ্ছে মানুষের ভাইরাসজনিত রোগ। যদি মানুষের ভাইরাসজনিত রোগ, পশু পাখির ভাইরাসজনিত রোগ রানীক্ষেত, তারপরে হচ্ছে ওদের রানীক্ষেত, তারপর হচ্ছে জলাতঙ্ক, এইগুলো হচ্ছে ভাইরাসজনিত রোগ। এবং বৃক্ষের হচ্ছে মোজাইক অর্থাৎ ভাইরাসজনিত রোগ এইগুলো। নিউক্লিয় পরিণত রোগ হচ্ছে, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে আছে তো ক্লোরোফিলবিহীন এককোষী জীব যাদের শরীরে সুগঠিত নিউক্লিয়াস নেই, মূলত এটা পড়তে হবে। ক্লোরোফিলবিহীন এককোষী জীব যাদের দেহে সুগঠিত নিউক্লিয়াস নেই, আর এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। এটা যেরকম নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত ভিপিএন, এটা হচ্ছে নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। আর এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই। এটা হচ্ছে কতে হচ্ছে এককোষী এবং এতে হচ্ছে ক্লোরোফিলবিহীন। ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে মানুষ হচ্ছে কলেরা, আমাশয়, টাইফয়েড, ধনুষ্টঙ্কর, এগুলো হচ্ছে কলেরা। এই হচ্ছে ব্যাকটেরিয়া, কলেরিয়া, আমাশয়, টাইফয়েড, ধনুষ্টঙ্কর, হোপিং কাশি, এগুলো সবগুলোই হচ্ছে কি ব্যাকটেরিয়াজনিত রোগ, ঠিক আছে। এখন পশু পাখির যেহেতু নেই, উদ্ভিদেরও দরকার নেই। যেহেতু উদ্ভিদ হচ্ছে লেট ব্লাইট রোগ, টসে ব্যাকটেরিয়াতে লেট ব্লাইট রোগ। এবার হচ্ছে গলগণ্ড কি, লক্ষণ ও প্রতিকার। গলগণ্ড কি? গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থির একটি রোগ যা গলার ভিতরের অংশে হয় এবং আয়োডিনের অভাবে হয়। গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থির একটি রোগ, এটা হচ্ছে গলার ভিতরের অংশ হয় এবং কিসের অভাবে? এবং আয়োডিনের অভাবে এই রোগটি হয়। এই লক্ষণ যদি হয় তাহলে নিশ্চিত গলা ফুলে যাবে, গলায় ব্যথা সৃষ্টি হবে, এগুলোই মূলত। আগে যে থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে প্রথম কথা, তারপর হচ্ছে গলা তো ফুলে যাবেই, এটা থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে, গলাও ফুলে যাবে, এখানে গলাও ফুলে যাবে আছে। এবং থাইরয়েডের সমস্যা, তাহলে কী হবে? শিশু বামন হবে, আকৃতি ছোট হবে। যদি বামন হয় তাহলে ওজন কী করবে? শিশু বামন কিন্তু ওজন বৃদ্ধি, মানসিক জড়তা ও বুদ্ধিহীনতা হবে। থাইরয়েড গ্রন্থি খাটো হচ্ছে তো মানসিক জড়তা ও বুদ্ধিহীনতা হবে। গলগণ্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থির একটি রোগ যা আয়োডিনের কারণে অভাবে হয়ে থাকে। থাইরয়েড গ্রন্থি কী করছে? ফুলে যাচ্ছে, থাইরয়েড গ্রন্থি ফুলে যাচ্ছে, গলা ফুলে যাচ্ছে। তারপরে হচ্ছে কি ওজন, থাইরয়েডের অভাবে কী হচ্ছে? ওজন ছোট হয়ে যাচ্ছে। দেখো থাইরয়েড যাদের অভাব থাকে, যাদের থাইরয়েডের সমস্যা, তারা হচ্ছে ওজন ছোট হয়ে যায়, আকারে বড় হয়ে যায়। এই সাইড দিয়ে যদি বড় হয় তখন ওজন বৃদ্ধি পায়, হচ্ছে মানসিক যে বিকাশ সেটাও হ্রাস পায় বা মানসিক বিকাশটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। প্রতিকার, এখন যেহেতু এটা আয়োডিনের কারণে হয় তাহলে আয়োডিনযুক্ত খাবার খেলেই হবে এবং অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। পরের প্রশ্ন হচ্ছে নিউমোনিয়া এবং পাইরিয়া কি? নিউমোনিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়া, প্রথম নিউমোনিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এটি হচ্ছে মানুষের ফুসফুসে আক্রান্ত হয়। এটি মানুষের ব্যাকটেরিয়াজনিত রোগ যা মানবদের ফুসফুসে আক্রান্ত হয়। এবার কি হয়েছে? আর কিছু লিখবো যে এবার যদি শুধু নিউমোনিয়া বলেছে তো তার 1-2 লাইন লিখে দেয়। নিউমোনিয়া হলে ফুসফুসের আকার বেড়ে যায়, ফুসফুসে প্রচণ্ড ফুসফুসের আকার বড় বেড়ে যায়, ফুসফুসে প্রচণ্ড যখন যন্ত্রণা সৃষ্টি হচ্ছে তখন আমাদেরকে শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। আর পাইরিয়া হচ্ছে একটি ব্যাকটেরিয়াজনিত এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত, এটা হচ্ছে দাঁতের রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির দাঁতের মাড়ি থেকে পুঁজ ও কী করা হয়? পুঁজ ও রক্ত ও পরে মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। তো এই পাইরিয়া হলে কী হচ্ছে? ভিটামিন সি যুক্ত খাবার খেতে হয়, যদি নিয়মিত অ্যান্টিবায়োটিক গ্রহণে এটি ভালো হতে পারে। এছাড়া হচ্ছে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে। ক্রিটিনিজম, এখন দেখো ক্রিটিনিজম মানে তার ক্রিটিসাইজ করছে বা এটাকে বাংলায় বলা হচ্ছে বামনত্ব। কি বামনত্ব? হচ্ছে থাইরয়েড গ্রন্থির থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণে, মূলত থাইরয়েড যে হরমোন, এই থাইরয়েড হরমোনের অভাবজনিত কারণে শরীরের যে বৃদ্ধি না পাওয়া, মানবদের যে বৃদ্ধি না পাওয়া, এই সমস্যাটাকে হচ্ছে ক্রিটিনিজম বা বামনত্ব রোগ বলা হয়। তো থাইরয়েড হরমোন কম কাজ করার কারণে বা অভাবে কিশোরদের যে রোগ হয় তাকে হচ্ছে ক্রিটিনিজম বলে, বা বৃদ্ধির যে সমস্যা হয় সেটাকে হচ্ছে ক্রিটিনিজম বা বামনত্ব বলে। তাহলে এখানে কিছু একটা বামন হবে, যে আকারে বামন হচ্ছে তার ওজন এদিকে বেড়ে যাবে, ওজনটা বৃদ্ধি হবে। তারপরে ওজন বৃদ্ধি পায়, শিশুর জিহ্বা বের হয়ে যায় থাকে, শিশুর বৃদ্ধি
শিশুর জিহ্বা বের হয়ে থাকে। তারপর হচ্ছে কিসের অভাবে বেরি রোগ হয়, এর উপসর্গ ও প্রতিরোধ লিখুন। ভিটামিন B1 বেরি হচ্ছে ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে এই রোগটি হয়। কিসের অভাবে বেরি রোগে ভিটামিন B1 বা থায়ামিনের অভাবে কি হয়, বেরি রোগটি হয়। এর উপসর্গ কি, যখন বেরি রোগ হচ্ছে, আমাদের শেখ মুজিবুর রহমানের বাড়ি বেরি রোগ হয়েছিল, সেখানে তার কী হয়েছিল, সমস্যাগুলো দেখা ছিল, তার মানসিক ভারসাম্যহীনতা আর সৃষ্টি হয়েছিল, সে কোনো কিছু মনে রাখতে পারতো না, স্মৃতিভ্রষ্টতা দেখা দেয়। তারপরে হচ্ছে চোখে যে পাওয়ার আছে, চোখের সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে। তারপরে হচ্ছে হৃৎপিণ্ড বিকল হয়ে যাওয়া। এর প্রতিরোধ কী, তাহলে ভিটামিন B1 যুক্ত খাবার গ্রহণ করা, ভিটামিন B যুক্ত ঢেঁকিসাটা চাল, তারপর হচ্ছে গমের আটা, শাকসবজি ও ফলমূল বেশি করে গ্রহণ করা। প্রচুর ভিটামিন B, এগুলোতে প্রচুর ভিটামিন থাকে, এই জাতীয় খাবারগুলো বেশি করে খাওয়া। এবার হচ্ছে জন্ডিস কী। জন্ডিস হচ্ছে রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে গিয়ে চোখ ও শরীর হলুদ বর্ণ ধারণ করে, এই অবস্থাকে জন্ডিস বলে। জন্ডিস কী, জন্ডিস হচ্ছে রক্তে যে বিলিরুবিনের পরিমাণ, এইটা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ার ফলে চোখ ও শরীরে যে হলুদ বর্ণ করে মানবদের, এই অবস্থাটাকে হচ্ছে জন্ডিস বলে আখ্যায়িত করা হয়। জন্ডিস হলে কী হয়, প্রথমে চোখ হলুদ বর্ণ হবে, ত্বক, চামড়া এগুলো হচ্ছে হলদেটে একটা ভাব চলে আসবে। এখন হলদেটে চলে আসবে, যতই পানি খাওয়া হোক তত প্রসাব হচ্ছে হলুদই থাকবে। পায়খানার রং হচ্ছে কি সাদা হবে, প্রসাব হলুদ হবে, পায়খানার রং হচ্ছে সাদা হবে, উল্টোটা। তারপর হচ্ছে মাথা ব্যথা করবে, এর স্বাভাবিক, জ্বর আসলে তো মাথা ব্যথা করবে। তারপরে এটা না দিয়ে বরং হচ্ছে পায়খানার রঙে হচ্ছে জন্ডিসের তো লিভারের রোগ, তাহলে লিভারে প্রদাহ হবে। পরে লিভারকে প্রদাহ হলে কি লিভার বড় হয়ে যাবে, লিভার বড় হয়ে গেলে আমাদের তখন অসুস্থ লাগবে, তখন আমরা ক্ষুধামন্দ হবে, খাবো না খালি দুর্বল হয়ে যাবো, শরীর ম্যাজ করা থাকবে, এইগুলো। আর প্রতিকার, তাহলে জন্ডিসের কোনো প্রতিকারের ওষুধ নেই, বাসায় বসে যদি নিয়মিত বিশ্রাম যদি নেওয়া হয় তাহলে এটাই হচ্ছে এর চিকিৎসা। রিকেটস রোগ কী, ভিটামিন D এর অভাবজনিত একটি রোগ, যার ফলে শিশু কিশোরদের হাড় বেঁকে যায় ও পেট ফুলে যায়, যদি মনে থাকে, বেঁকে যায়, হাড় বেঁকে যায়, নরম হয়ে যায় এবং পেট ফুলে যায়। ল্যাথারিজম হচ্ছে কি, লাথি, পায়ের একটি রোগ। ল্যাথারিজম হচ্ছে লাথি বা পায়ের একটি রোগ, এর অভাবে মানুষের হাঁটতে মানে এর তীব্রতা আকার ধারণ করলে মানুষের হাঁটতে পারে না। অতিরিক্ত খেসারির ডাল খেলে বা গ্রহণ করলে এ রোগটি হয়। তারপর হচ্ছে কি, কচু খেলে গলা চুলকায় কেন? কচুর কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট এক ধরনের ক্লাস থাকে। কচু যখন খাচ্ছে তখন গলা চুলকায় কেন? কচুর যে কোষ, ওই কোষের ভিতরে দুই প্রান্ত বিশিষ্ট কী থাকতেছে, এই ক্যালসিয়াম অক্সালেট নামক কী বলে, কচুর কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক, কচুর যে কোষ, এই কোষে ক্যালসিয়াম অক্সালেট নামক সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট এক ধরনের ক্লাস থাকে। কচু খেলে এই সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট ক্লাস আমাদের গলার নরম নরম ঝিল্লিতে, এখানে কোষ ঝিল্লি না, কচু খেলে আমাদের গলার নরম ঝিল্লিতে এটি আটকে যায়, ফলে গলা চুলকায়। অর্থাৎ ক্যালসিয়াম অক্সালেট নামক এক ধরনের সূক্ষ্ম প্রান্ত বিশিষ্ট ক্লাস থাকে। সংক্রামক ও ছোঁয়াচে রোগ কী? সংক্রামক হচ্ছে বায়ু ও পানির মাধ্যমে, মূলত এটা রোগ সৃষ্টিকারী যে সকল জীবাণু বায়ু বা পানি বা অন্য কোনো মাধ্যমে শরীরে প্রবেশ করে অস্বাভাবিক অবস্থা সৃষ্টি করে, তাকে সংক্রামক রোগ বলে। যেমন জন্ডিস হচ্ছে পানির মাধ্যমে হয়, বাতাসের মাধ্যমে হয়, এইডস হচ্ছে বিভিন্ন রক্ত, তারপর যৌন এই ধরনের রোগ থেকে হয়, কলেরা হয় পানি থেকে, আমাশয়, টাইফয়েড, ধনুষ্টঙ্কর, এগুলো হচ্ছে সংক্রামক রোগ। আর ছোঁয়াচে রোগ হচ্ছে যে সকল রোগ আক্রান্ত ব্যক্তির স্পর্শেই বিস্তার লাভ করে, সেগুলোকে হচ্ছে ছোঁয়াচে রোগ বলে। যে সকল রোগ আক্রান্ত ব্যক্তির স্পর্শেই বিস্তার লাভ করে তাকে ছোঁয়াচে রোগ বলে। ছোঁয়াচে রোগগুলোর ভিতরে আছে হচ্ছে পক্স, তারপর হচ্ছে দাঁত, ক দিয়ে হচ্ছে কুষ্ঠ। পক্স যখন দিলাম, পক্স একটা, ওই যে পক্স হয়েছে পক্স হয়েছে না, পক্স হলে কী করে, একজন আরেকজনের ধারা যায় না, কারণ ছোঁয়াচে রোগ। তাহলে পক্স থেকে কত হচ্ছে কুষ্ঠরোগ, আবার এই কত হচ্ছে যক্ষা, তারপর হচ্ছে দাঁত, এগুলো হচ্ছে সংক্রামক রোগ। আর সংক্রামণ কি, যদি বলে রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণু শরীরের আক্রমণ, সংক্রামণ হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা
শরীরে আক্রমণকেই সংক্রমণ বলে। অ্যান্টিবডি কি, অ্যান্টিজেন কি এবং ইমিউনিটি কি? অ্যান্টিজেনটা পারে না, এটা পরে দেখে নিতে হবে। অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি দেখে লম্পটরা কী করে। অ্যান্টিবডি হচ্ছে শরীরে রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণুর প্রবেশের ফলে শরীরের লিম্ফোসাইট শ্বেতকণিকা থেকে যে পদার্থ বের হয়ে ওই রোগ সৃষ্টিকারী জীবাণুকে প্রতিরোধ করে তাকেই হচ্ছে অ্যান্টিবডি বলে। অর্থাৎ লিম্ফোসাইট শ্বেতকণিকা থেকে যে পদার্থটা বের হয় সেটাই হচ্ছে অ্যান্টিবডি। ইমিউনিটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ইমিউনিটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা। অর্থাৎ কী বলছে, ইমিউনিটি হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইমিউনিটি বলে। হচ্ছে শরীরের রোগ জীবাণু দ্বারা সৃষ্টি আক্রমণের ফলে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা, এভাবে বলতে পারি। ইমিউনিটি হচ্ছে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা। এবার হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু হলো পাখি জাতীয় প্রাণীর ভাইরাসজনিত রোগ। বার্ড ফ্লু কি? বার্ড ফ্লু হলো পাখি জাতীয় যে প্রাণী এদের ভাইরাসজনিত রোগ, যা হাঁস, মুরগি বা উড়ন্ত পাখি জাতীয় প্রাণী থেকে। বার্ড পাখি জাতীয় প্রাণীর, এটা কি ফ্লু ভাইরাস জাতীয় রোগ যা হাঁস, মুরগি বা উড়ন্ত পাখি জাতীয়, হাঁস মুরগি থেকে হয় বা উড়ন্ত পাখি জাতীয় প্রাণী থেকে মানুষের ফুসফুসে প্রবেশ করে। বার্ড ফ্লু, বাংলাদেশে শনাক্ত বার্ড ফ্লুর ভাইরাসটি হলো H5N1। এটা পাওয়া গেছে। ছড়ানোর উপায়, পাখি জাতীয় প্রাণী এটি অন্ত্রে বাস করে। এই বার্ড ফ্লু পাখির কোথায় বাস করে? এটা অন্ত্রে বাস করে। আর তা যখন মানুষের শরীরে প্রবেশ করে তখন মানুষের ফুসফুসে অবস্থান করে। মূলত এইটাই হচ্ছে কাহিনী। কিন্তু এটা ছড়ায় হচ্ছে এর বিষটা এর যখন পালন করবে, জবাই করবে, অতিথি পাখির মাধ্যমে, ডিম সংগ্রহের সময়, এগুলো নাক দিয়ে এই যে এটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে বা ওই ধরনের প্রাণীগুলো আমরা যখন খাচ্ছি তখন আমাদের শরীরে প্রতিরোধ করতে পারে। এখন এই বার্ড ফ্লু কী করে প্রতিরোধ করা যায়? হাঁস মুরগি যখন পালানোর সময় বা খাবার দেওয়ার সময়, টিকা দেওয়ার সময়, ডিমার যখন ওই কাছাকাছি থাকবো, ডিম সংগ্রহ, বিষটা পরিষ্কার, মুখে মাস্ক এবং শরীরে অ্যাপ্রন ও হাতে গ্লোভস ব্যবহার করা। মুখে মাস্ক এবং শরীরে অ্যাপ্রন ব্যবহার করা। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বার্ড ফ্লুর ভাইরাস ধ্বংস হয়, তাই ভালোভাবে রান্না করে খেতে হবে। কীভাবে? 70 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা, এই তাপমাত্রায় 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভাইরাসের জীবাণু ধ্বংস হয়। এজন্য কী করবে? ওই ভাইরাসের জীবাণুটা 70 ডিগ্রি, বার্ড ফ্লুতে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে মরে যায়। ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। এখানে 70 ডিগ্রি সেলসিয়াস না দেয়, বরং 70 ডিগ্রি তাপমাত্রা দেয়। তাহলে কত কি সেলসিয়াস না ফারেনহাইট দরকার নেই। ডিম ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। এছাড়া মাংস ভালোভাবে সিদ্ধ করে খেতে হবে। এছাড়া ব্যবহৃত ছুরি, বাটি, সাবান পানি দিয়ে ধুয়ে খামারে প্রবেশের সময় ও বের হওয়ার সময় খামারে বের হওয়ার সময় এবং ঢোকার সময় কি পটাশ জাতীয় পানি দ্বারা পা ধুয়ে নিতে হবে। এবার হচ্ছে সোয়াইন ফ্লুটা কী এবং হচ্ছে লক্ষণ কী? সোয়াইন ফ্লু, এই যে ফ্লু আছে, সোয়াইন ফ্লু হচ্ছে, এটা হচ্ছে মানবদেহে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটি ভাইরাসজনিত রোগ, যা শূকরের দিয়ে বংশবিস্তার করতে পারে। এই সোয়াইন ফ্লু প্রথমে হচ্ছে তাহলে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো একটি ভাইরাসজনিত রোগ, যা সোয়াইন বা শূকরের শরীরে বংশবিস্তার করতে পারে। মানুষের জিনের বৈশিষ্ট্যের সাথে মানুষের জেনেটিক বৈশিষ্ট্যের সাথে শূকরের জেনেটিক বৈশিষ্ট্যের মিল থাকার কারণে এই রোগটি মানুষের শরীরেও বিস্তার লাভ করতে পারে। বাংলাদেশে প্রাপ্ত সোয়াইন ফ্লু এর ভাইরাসটির নাম হচ্ছে H1N1। বাংলাদেশে প্রাপ্ত সোয়াইন ফ্লু এর ভাইরাস হচ্ছে H1N1 সোয়াইন ফ্লু। এবার যে সোয়াইন ফ্লু মানে কি? এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জনিত, এটা হচ্ছে কাশি হবে। সোয়াইন ফ্লু হচ্ছে কাশি হচ্ছে, যখন কাশতে রক্ত বমি হতে পারে বা শুকনো কাশি হচ্ছে, কফ উঠবে। এখন যখন এই যে কফ হবে
তখন কী হবে, তীব্র জ্বর অনুভূত হবে। যখন কাশি হচ্ছে, সর্দি কাশি হবে, তারপরে সোয়াইন ফ্লু হয়, ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে ভাইরাসজনিত জ্বর, এরকম জ্বর হবে, ক্ষুধামন্দ হবে, শরীর দুর্বল হয়ে যাবে, মাথা ব্যথা হবে, ধারাবাহিকভাবে ওজন কমে যাবে। এবার এটা হচ্ছে কি, হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু বা কনুই দিয়ে ভালোভাবে চেপে ধরা। হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু বা কনুই দিয়ে ভালোভাবে চেপে ধরা। হাঁচি বা কাশির সময় নাক ও মুখ টিস্যু বা কনুই দিয়ে ভালোভাবে চেপে ধরা। প্রতিকার, মাস্ক ব্যবহার করা, হাতে তারপর কি মাস্ক ব্যবহার করা, যেহেতু এটা কাশি জাতীয় রোগ, করোনার সাথে মিল যেগুলো আছে। হাঁচি বা কাশির সময় মুখ ও নাক মুখ টিস্যু বা কনুই দিয়ে ভালোভাবে চেপে ধরা, মাস্ক ব্যবহার করা, অতিরিক্ত জনসঙ্গম স্থান পরিত্যাগ করা, আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত রুমাল, টিস্যু এগুলো মাটিতে পুঁতে ফেলা, সুষম খাদ্য, পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা। লিভার সিরোসিস, লিভার হচ্ছে লিভারের রোগ। এই লিভার সিরোসিস হচ্ছে যকৃতের একটি রোগ। এই রোগে আক্রান্ত লিভার কী হয়, ক্ষতের সৃষ্টি হয় এবং ধীরে ধীরে লিভার অকেজো হয়ে পড়ে। ধীরে ধীরে লিভার কী হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে, ধীরে ধীরে লিভার অকেজো হয়ে যায়। বাতজ্বর এর কি, বাতজ্বর হচ্ছে রিমিউটিক ফিমার, রিউমেটিক রিউমেটিক MATIC আর রিউমেটিক ফিভার। আচ্ছা, বাতজ্বর হচ্ছে রিউমেটিক ফিভার। এটা এক ধরনের কি, বাতজ্বর এটা একটা অসংক্রামক অ্যাকিউট, এটা হচ্ছে মূলত বলতে হচ্ছে এক ধরনের নন কন্টাজিয়াস অ্যাকিউট ফিভার কজ বাই স্ট্রেপ্টোকল ইনফেকশন। এটা মনে রাখতে হবে। বাতজ্বরটা হচ্ছে, এটা কিন্তু কোনো কিছুর মাধ্যমে সংক্রামিত হয় না, তাহলে এটা হচ্ছে নন কন্টাজিয়াস। আর যেহেতু বাতজ্বর একটা, আমি এভাবে বলতে চাই, বাতজ্বর একটা তীব্র জ্বর, কজ বাই, জাস্ট এটা মনে রাখতে হবে, বাতজ্বর হচ্ছে পায়ের যে স্ট্রেপ টু কো CCAL ইনফেকশন, কজ বাই streptococcal ইনফেকশন, streptococcal ইনফেকশন, streptococcal ইনফেকশনের দ্বারা হয় বাতজ্বরটা হচ্ছে। বাতজ্বর যখন আমি পায়ের জ্বর, বাতজ্বর হচ্ছে একটা নন কন্টাজিয়াস অ্যাকিউট ফিভার কজড বাই স্ট্রেপ্টোককাল ইনফেকশন। এখন এটা যখন হচ্ছে বাতজ্বর, এটা হচ্ছে ঘন ঘন জ্বর হবে, পায়ের যে অস্থিসন্ধিতে প্রচণ্ড ব্যথা হবে, মাংসপেশিতে প্রচণ্ড ব্যথা হবে, যখন হবে তখন ক্লান্তিবোধ হবে, শরীর দুর্বল হয়ে যাবে, খাওয়ায় অরুচিতে আসবে, এবং এই বাতজ্বরে শুধু পার পেশিতে হবে না, হৃৎপিণ্ডেও প্রদাহ সৃষ্টি করবে। জলাতঙ্ক, যে জল দেখে আক্রান্ত, মূলত হচ্ছে এটি একটি ভাইরাসজনিত রোগ। জলজনিত রোগ, মূলত হচ্ছে জলাতঙ্ক ভাইরাসজনিত রোগ। এটা হচ্ছে র্যাবিস ভাইরাসে আক্রান্ত কুকুর বা শিয়ালের কামড়ে এই রোগ হয়। র্যাবিস ভাইরাসে আক্রান্ত শিয়াল বা কুকুরের কামড়ে এই রোগের হয়। এর প্রতিকার হচ্ছে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন গ্রহণ করলে এ রোগ থেকে মুক্তি মেলে। আলসার শব্দের অর্থ হচ্ছে ঘা। এটা শরীরের বিভিন্ন অংশে, এর বিভিন্ন নাম আছে। যেরকম আমাদের যদি গ্যাস্ট্রিক, অর্থাৎ আমাদের যে পাকস্থলীতে যদি ঘা হয় তখন আমরা বলি গ্যাস্ট্রিক আলসার। যদি ক্ষুদ্রান্তে ঘা হয় তখন আমরা বলি ডিওডেনাল। ক্ষুদ্রান্তের ঝিল্লিতে ঘা হলে, ক্ষুদ্রান্তের ঝিল্লিতে যদি ঘা হয়, ডিওডেনাল বা ডিওডেনাম আলসার বলে। ম্যানিনজাইটিস কি, আমাদের যে মস্তিষ্কের পর্দার প্রদাহজনিত রোগকে মেনিনজাইটিস বলে। এটা হলে কি, মস্তিষ্কের যেহেতু, তাহলে মস্তিষ্কে মাথা ব্যথা করবে, তারপরে হচ্ছে ক্লান্তি লাগবে, বমি লাগবে, তারপরে হচ্ছে অস্বস্তি লাগবে, ঘুম আসবে না, এইগুলো যা ইচ্ছা। তারপর হচ্ছে কুষ্ঠ রোগটা কি, কুষ্ঠ হচ্ছে একটা, আমরা কি বুঝি, কুষ্ঠ ব্যাকটেরিয়া জনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির হাত পা কী হয়ে যায়, বিভিন্ন ত্বকের, হাত পা সহ বিভিন্ন ত্বকের বিভিন্ন স্থানে বিবর্ণ হয়ে যায় এবং ত্বকে গোলাকৃতির আকার দাগ পড়ে। কুষ্ঠরোগটা আমরা আর্সেনিকের মতোই ভাববো, যে কুষ্ঠরোগ হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির ত্বকে কি হয়, ত্বক ফুলে যায়, খসখসে হয়ে যায়, এবং ত্বকে হচ্ছে কি গোলাকৃতির সাদা সাদা দাগ পড়ে। এই রোগে আক্রান্ত ব্যক্তি অনেক সময় কি হচ্ছে, পক্ষঘাত পর্যন্ত হতে পারে। এটি একটি ছোঁয়াচে রোগ। এটা আসলে কি ছোঁয়াচে রোগ কিনা আমি জানি না, এটাকে দেখতে হবে। যাই হোক, কুষ্ঠরোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়াজনিত রোগ, ব্যাকটেরিয়া আক্রান্ত। সার্স হচ্ছে সিভিয়ার
অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, সিভিয়ার ACVERE, সিভিয়ার, অ্যাকিউট ACUTE, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি SYN সিনড্রোম। এটি একটি ভাইরাসজনিত রোগ। করোনা নামক ভাইরাস আক্রান্ত হলে এ রোগ হয়। করোনা নামক ভাইরাস আক্রান্ত হলে এ রোগ হয়। এটা আসলেও সত্য কিনা জানি না, সেটাই লেখা আছে। তো সার্স হচ্ছে করোনা নামক এটা হচ্ছে করোনা নামক ভাইরাস আক্রান্ত হলে এই রোগটি হয়। এটা দেখতে হবে, কারণ বর্তমান সময় এটা খুবই ইম্পর্টেন্ট। সার্স হচ্ছে করোনা নামক ভাইরাস আক্রান্ত হলে এই রোগটি হয়। সার্স কি? লক্ষণসমূহ: জ্বর হয়। আচ্ছা, সার্স হচ্ছে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। সার্স এটা করোনা ভাইরাস হলে কি হচ্ছে? সার্স হলে শরীরের তাপমাত্রা বেশি হয়, এই করোনার মতোই দেখি যেহেতু এটা করোনার নাম আছে, করোনার মতো জ্বর হবে, কাশি হবে, শ্বাসকষ্ট দেখা যাবে, ক্ষুধামন্দ হবে, শরীর দুর্বল হবে, এরকম। ম্যালেরিয়ার জীবাণু কি? এর বিস্তার আচ্ছা, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিডা পরিবারের অন্তর্ভুক্ত একটি ক্ষুদ্র প্রোটোজোয়া। ম্যালেরিয়া হচ্ছে কি? একটা ব্যাকটেরিয়াজনিত। ম্যালেরিয়ার জীবাণু কি? ম্যালেরিয়া হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত রোগ। এছাড়া এগুলো মনে থাকবে না। ম্যালেরিয়া একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা স্ত্রী অ্যানোফিলিস মশা এর কারণে হচ্ছে বিস্তার লাভ করে। স্ত্রী অ্যানোফিলিস মশা উর্বর ডিম প্রসব করার জন্য মানুষের উষ্ণ রক্তের প্রয়োজন হয়, তাই এই মশা মানুষের কামড়ায়। আর এই মশা যখন মানুষের কামড়ায় তখন হচ্ছে এটা কি হয়? এই রোগটা হয়। এ রোগের জীবাণু আক্রান্ত ব্যক্তির রক্তকণিকা ভেঙে যায়, এবং এটা যখন যায় তখন রক্তকণিকা ভেঙে যায় এবং প্রত্যেকটা জীবাণু অন্য রক্তকণিকাকেও আক্রমণ করে, এবং প্রত্যেকটা জীবাণু অন্য রক্তকণিকাকে কী করছে? আক্রমণ করছে। তারপরে হচ্ছে এটা 27। এখন বলছে কি? যক্ষা কি? যক্ষা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। প্রথম কথা, যক্ষা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির অধিক সময় ধরে 3 সপ্তাহের অধিক সময় ধরে কাশি থাকে এবং কাশির সাথে কি? রক্ত পড়ে। অতীতে এটি ধারণা করা হতো যে যক্ষা মৃত্যু অনিবার্য, কিন্তু বর্তমানে আধুনিক চিকিৎসায় যক্ষা চিকিৎসা পূর্ণ নিরাময়যোগ্য। এর লক্ষণ হচ্ছে যক্ষা কি গেল? এর লক্ষণটা হচ্ছে কি? 3 সপ্তাহের বেশি ধরে কাশি হবে, কাশির সাথে রক্ত পড়বে, মাথা ব্যথা থাকবে, জ্বর অনুভব হবে, দিন দিন ওজন কমে যাবে, শরীর দুর্বল হবে, কর্মক্লান্তি দেখা যাবে। লক্ষণ: এটা বিস্তার লাভ করে কী করে? যক্ষা যার হয়েছে এর হাঁচি বা কাশি বা কফ জীবাণুর সাথে বাতাসে ছড়িয়ে পড়তে পারে, মানুষের সুস্থ শরীরে গিয়ে মানুষ আক্রান্ত হতে পারে। এর বিস্তারটা এইভাবে হচ্ছে। এর প্রতিকার তাহলে কী হবে? এর প্রতিকারের জন্য মাস্ক পরতে হবে, এইগুলো হচ্ছে করতে হবে। যক্ষার একটা টিকা আছে। আচ্ছা, এখন প্রতিকার কী? প্রথম কথা হচ্ছে যারা ধূমপান ছেড়ে দিতে হবে। তারপরে হচ্ছে কি? পরিষ্কার পরিচ্ছন্ন ধূমপান ছেড়ে দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী সব কিছু করতে হবে। এবং কিছুদিন পর রোগী সুস্থ বোধ করার কারণে অনেক ঔষধের কোর্স শেষ না করে বন্ধ করে দেয়। এর ফলে জীবাণু ঔষধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, ফলে রোগী সুস্থ হওয়ার সম্ভাবনা শেষ হয়ে যায়। তাই ওষুধের কোর্সটা শেষ করতে হবে। এছাড়া BCG নামে যক্ষা প্রতিরোধক টিকা দিতে হবে। এটা 1 বছরের মধ্যে এই টিকা দিতে হয়, তাহলে এটা আর বিস্তার করতে পারে না। 1 বছরের ভিতরে দিতে হবে, এবং হচ্ছে যক্ষাতে BCG টিকাটা দিতে হবে। বিস্তারে থুতু কফ যেখানে সেখানে না ফেলে কী করতে হবে? মাটি চাপা দিতে হবে। হাঁচের সময় রুমাল বা টিস্যু ব্যবহার করতে হবে। ব্রঙ্কাইটিসটা কি? আমাদের শ্বাসনালীর সংক্রমণকে, আমাদের যে শ্বাসনালী, এই শ্বাসনালী সংক্রমণকেই হচ্ছে ব্রঙ্কাইটিস বলা হচ্ছে। শ্বাসনালী সংক্রমণকে ব্রঙ্কাইটিস বলে। তাহলে হচ্ছে শ্বাসনালী কি? শ্বাসে কী হবে? কাশি হবে, শ্বাসকষ্ট হবে, তারপরে হচ্ছে যখন শ্বাস হচ্ছে কাশি হচ্ছে তখন ক্ষুধামন্দার সৃষ্টি হবে, ধীরে ধীরে ওজন হ্রাস পাবে, জ্বর ভাব লাগবে, এইগুলোই হবে। প্রতিকার: কাশির সাথে রিলেটেড ধূমপান বন্ধ করতে হবে, পূর্ণ মেয়াদে ওষুধ খেতে হবে, ধুলাবালিযুক্ত স্থান এড়িয়ে চলতে হবে। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ। ব্যাকটেরিয়াজনিত রোগ দূষিত পানি বা খাবার পানির মাধ্যমে এটা মানুষের শরীরে প্রবেশ করে। এখন টাইফয়েড কি? দীর্ঘদিন ধরে জ্বর থাকে। টাইফয়েডের লক্ষণটা কি? দীর্ঘদিন ধরে জ্বর থাকবে। টাইফয়েড হয়েছে, আমাদের যখন জ্বর হয়, জ্বরটা টাইফয়েডের ভিতরে চলে গেছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে জ্বর থাকবে, পাতলা পায়খানা হবে, তারপরে হচ্ছে জ্বরের সাথে মাথা ব্যথা থাকবে, এইগুলো। বিস্তার কি? বিশুদ্ধ কীভাবে? পানিতে এর জীবাণু থাকলে, পানিতে যদি এর জীবাণু থাকে বা আক্রান্ত ব্যক্তির খাবার খেলে বা খাদ্য পরিবেশনের সময় হাত
ভালোভাবে যদি না ধোয়। প্রতিকার কি? পানি ভালোভাবে ফুটিয়ে খেতে হবে, যেহেতু এটা পানি ভালোভাবে ধুয়ে খেতে হবে। ডাক্তারের পরামর্শ মতে পূর্ণ মেয়াদে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। তাছাড়া আক্রান্ত ব্যক্তির থালা বাসন ভালোভাবে পরিষ্কার করে খেতে হবে, থালা বাসন ভালোভাবে পরিষ্কার করতে হবে। পচাপাচি খাবার খাওয়া যাবে না, এগুলো করতে হবে। এবং আমাশয় কি? আমাশয়, ডায়রিয়া, আমাশয়, কলেরা এগুলো একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা হচ্ছে দূষিত পানি বা হচ্ছে খাদ্যের মাধ্যমে এর জীবন আমাদের শরীরে প্রবেশ করে। আমাশয় হচ্ছে মানে সিগালা নামক একটা ব্যাকটেরিয়া আক্রান্ত হলে মূলত এই রোগটি হয়। এই রোগে ঘন ঘন পাতলা পায়খানা হয়। জলবসন্ত, হাতে জল ফোঁটা জলের ফোঁটা থাকবে। জলবসন্ত এটা একটা ভাইরাসজনিত সংক্রামক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির হাতে, পায়ে বা ত্বকের বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় পানিপূর্ণ ফোস্কা পড়ে এবং এই ফোস্কা ঝাঁকে ঝাঁকে পড়ে, শরীরে ঝাঁকে ঝাঁকে পড়ে এবং এমনকি পচন হতে পারে, পক্ষাঘাতও হতে পারে। জলবসন্ত রোগ কি? ডিপথেরিয়া, একটা ডিপ মানে গলার একটা ডিপথেরিয়া জাতীয় ডিপথেরিয়া ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটি মানুষের গলায় হয়। গলার শ্লেষ্মা ঝিল্লির উপরে এটি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কণ্ঠনালী, এটা যখন গলায় হচ্ছে তাহলে কি কণ্ঠনালী ও শ্বাসনালী কি বন্ধ করতে পারে। এটা হচ্ছে ডিপথেরিয়া। এবার হচ্ছে অ্যান্টিসেপটিকটা কি? অ্যান্টিসেপটিকটা হচ্ছে স্যাপ, রাসায়নিক পদার্থ। এটা মূলত রোগ সৃষ্টিকারী বিভিন্ন জীবাণুর সাথে লড়াই করে জীবাণুর বংশবিস্তার ক্ষমতা সীমিত করে ফেলে। এটা মূলত বংশবিস্তার ক্ষমতা এটা সীমিত করে ফেলে, ফলে আক্রান্ত স্থানে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং আক্রান্ত থেকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে। মনে করো আমার এক জায়গায় কেটে গেল, তো আমি এটা এখানে দিলাম, শরীরের বাইরের অংশে অ্যান্টিসেপটিকটা লাগালাম, তাহলে কী করলো? এটাকে জীবাণুকে সীমিত করে আগের অবস্থায় নিয়ে আসলো। আর অ্যান্টিবায়োটিক একটা রাসায়নিক পদার্থ। এটা হচ্ছে জীবাণুকে টোটালি ধ্বংস করে দেয়। এটা জীবাণুকে প্রতিষেধক, এটা জীবাণুকে ধ্বংস করে দিয়ে শরীরকে স্বাভাবিক ও সুস্থ রাখে। এখন অ্যান্টিসেপটিক হচ্ছে ডেটল, সেভলন, ব্লিচিং পাউডার এইগুলা। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে কৃত্রিম সেটা হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন, প্রাকৃতিক সেটা হচ্ছে পেনিসিলিন। এইগুলো ছাড়াও আছে সিপ্রোসিন। অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিকের মধ্যে পার্থক্য কী? আচ্ছা, অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিকের মধ্যে পার্থক্য। অ্যান্টিসেপটিক কি? একটা রাসায়নিক পদার্থ। আচ্ছা, অ্যান্টিসেপটিকের অর্থ কী? আচ্ছা, এটা হচ্ছে অবকাশ ডাক্তারের উদাহরণ দাও। এই যে ব্যাখ্যাটা, এটা আসলে পার্থক্য হচ্ছে অবকাশ ডাক্তার। অর্থ এটা হচ্ছে অ্যান্টিসেপটিক, এটা হচ্ছে রোধক। আর এটা যেহেতু এটা ধ্বংস করে, এটা হচ্ছে প্রতিষেধক, এটা হচ্ছে প্রতিরোধক। বোতে হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে কোথায় লাগানো হয়? এটা শরীরের অ্যান্টিসেপটিক বাইরের অংশে, অ্যান্টিবায়োটিক শরীরের ভিতরে খাওয়া হয়। তারপরে হচ্ছে অবকাশ, তারপরে কাজ। এর কাজ কি? জীবাণুর বংশবৃদ্ধি সীমিত করে ফেলে। আর এর কাজ কি? জীবাণুকে পুরোপুরি একদম ধ্বংস করে ফেলে। কাশ, দন্ত স দিয়ে কজক স, ক্ষমতাতে কী করতেছে? এর ক্ষমতা কম, তুলনামূলকভাবে এর ক্ষমতা বেশি। অবকাশ ডাক্তারের উদাহরণ ছিল, ডাক্তারের পরামর্শ এর জন্য লাগে না, এর জন্য অবশ্যই নিতে হবে। উদাহরণ: ডেটল, সেভলন, ব্লিচিং পাউডার, আর পেনিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোসিন, এগুলো হচ্ছে উদাহরণ। অ্যান্টিবায়োটিক কীভাবে জীবাণুর বিরুদ্ধে কাজ করে? অ্যান্টিবায়োটিক জীবাণুর কোষ প্রাচীর গঠনে বাধা দেয়। ফলে জীবাণুর কোষ প্রাচীর পাতলা হয়ে যায়। ফলে জীবাণুর যে কোষ প্রাচীর, এই কোষ প্রাচীর কী হচ্ছে? পাতলা হয়ে যায়। অভিস্রবণ প্রক্রিয়ায় শরীরের পানি প্রবেশ করে। অভিস্রবণ প্রক্রিয়ায় জীবাণুর শরীরে পানি প্রবেশ করে জীবাণুর কার্যক্ষমতা নষ্ট করে দেয়। এভাবে অ্যান্টিবায়োটিক জীবাণুর বিরুদ্ধে কাজ করে। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের কাজ কি? এই যে জীবাণু, এর কোষ প্রাচীর পাতলা করে দেওয়া। ফলে অভিস্রবণ প্রক্রিয়ায় জীবাণুর শরীরে পানি প্রবেশ করে জীবাণুর কার্যক্ষমতা নষ্ট করে দেয়। অ্যান্টিবায়োটিক ওদেরকে ধ্বংস করে দেয়। অ্যান্টিবায়োটিকের বৈশিষ্ট্য প্রথমে এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ গেল। আর যে অবকাশ ডাক্তার, এটা হচ্ছে অর্থটা দিলাম, এটা হচ্ছে প্রতিষেধক বা ধ্বংস করে। তারপর হচ্ছে ব্যবহার, এটা হচ্ছে বাইরের অংশে ব্যবহার করতে হয়। বৈশিষ্ট্য, এটা হচ্ছে খুব ভালো কার্যকারী পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ। এইভাবে এর বৈশিষ্ট্য দিলাম। এর ব্যবহার: রোগ সৃষ্টিকারী জীবাণু দ্বারা সংক্রামিত হওয়ার পর, অ্যান্টিবায়োটিক রোগ সৃষ্টিকারী জীবাণু হওয়ার পরে ডাক্তারের পরামর্শ করবে পূর্ণ মেয়াদে অ্যান্টিবায়োটিক গ্রহণ করতে হবে। সাবধানতা: ভাইরাসজনিত রোগে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, পূর্ণ মেয়াদ সম্পন্ন করা, ডাক্তারের পরামর্শ নেওয়া। এগুলো হচ্ছে সাবধানতা। অ্যান্টিবায়োটিকের গাঠনিক উপাদান কি? অ্যান্টিবায়োটিকের হচ্ছে অ্যান্টিবায়োটিক কীভাবে গঠন করা? একটা হচ্ছে প্রধান, আর একটা হচ্ছে সহায়ক। একটা হচ্ছে প্রধান গাঠনিক উপাদান হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে, আমি কী বলেছি, এটা প্রোটিন জাতীয় পদার্থ। প্রধান গাঠনিক উপাদান
প্রোটিন। আর সাধারণটা হচ্ছে লিপিড। সহায়ক গাঠনিক উপাদান হচ্ছে লিপিড। গাঠনিক উপাদান অ্যান্টিবায়োটিক গঠন করে প্রোটিন, অ্যান্টিবায়োটিক প্রোটিন জাতীয় পদার্থ, প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ। অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রোটিন এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে কি লিপিড জাতীয়। এর প্রকারভেদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, একটা হচ্ছে কৃত্রিম অ্যান্টিবায়োটিক। প্রাকৃতিকটা হচ্ছে পেনিসিলিন এবং অ্যাজিথ্রোমাইসিন। পেনিসিলিন এবং অ্যাজিথ্রোমাইসিন এর আবিষ্কার স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন। স্কটিশ বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন। অ্যান্টিবায়োটিক হচ্ছে যে পেনিসিলিন, এটা হচ্ছে একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। তো পেনিসিলিনকে আবিষ্কার আলেকজান্ডার ফ্লেমিং আলেকজান্ডার ফ্লেমিং এটি আবিষ্কার করেন। পেনিসিলিন, ফ্লেমিং, এইভাবে। অ্যান্টিসেপটিকের বৈশিষ্ট্য এই অবকাশ, এটা হচ্ছে শরীরের বাইরের অংশে ব্যবহার করা হয়, জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে, এটা প্রতিরোধ করে আর ওটাকে জীবাণুকে ধ্বংস করে। এটা একটা রাসায়নিক পদার্থ, সংক্রমণ হওয়ার আগেও ব্যবহার করা যেতে পারে, পরেও ব্যবহার করে, শরীরের বাইরের অংশে স্প্রে করে বা হাত দিয়ে ব্যবহার করা হয়। একটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট এবং অ্যান্টিসেপটিকের মধ্যে পার্থক্য কী? একটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট, এটার অর্থ হচ্ছে নির্বীজক, একদম পুরো ধ্বংস করে ফেলে দেবে, তাহলে এটাও অবকাশ ডাক্তারের ফলে। এটা হচ্ছে অর্থ হচ্ছে নির্বীজক। আর অ্যান্টিসেপটিক হচ্ছে কি প্রতিরোধক, যদি অ্যান্টিবায়োটিক বলতো সেটা হচ্ছে প্রতিশোধক। এর ব্যবহার ডিসইনফেক্টেন্ট, আমরা ডিসইনফেক্টেন্ট দ্বারা কী বোঝাচ্ছে? যে হারপিক জাতীয় জিনিস, এটা মানুষের শরীরেও লাগে, এটা হচ্ছে প্রাণীর শরীরেও ব্যবহার করা হচ্ছে। প্রতিরোধক, এটা হচ্ছে ব্যবহার হয় বাইরের অংশে, আর অ্যান্টিবায়োটিক হচ্ছে শরীরের ভিতরের অংশে যদি থাকতো। তারপর হচ্ছে অবকাশ, কাতে হচ্ছে কাজ, এটা হচ্ছে বেশি দ্রুত, মানে এটা খুব দ্রুত কাজ করে, দেওয়ার সাজাতে মরে যায়, এটাও করে, কিন্তু এটা হচ্ছে অপেক্ষাকৃত কম, সময়ের ব্যবধানে জীবাণু ধ্বংস করে, সময়ের ব্যবধানে জীবাণুর বিরুদ্ধে কাজ করে, জীবাণু প্রতিরোধ করে, জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। আর ওটা হচ্ছে সময়ের সাথে সাথে ওটা করে ক্ষমতা, এর ক্ষমতা সবচেয়ে বেশি, ডিসইনফেক্টেন্টের ক্ষমতা বেশি। তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে অ্যান্টিসেপটিক। উদাহরণ হচ্ছে ভীম, হারপিক, এইগুলো। তা মূলত এটা মানুষের শরীরেও কাজ করে, এটা প্রাণীর শরীরেও কাজ করে। ডিসইনফেক্টেন্ট। প্রয়োগের স্থান নির্বীজক, ত্বকে ব্যবহার করা যায়। প্রয়োগের স্থান এইটা ব্যবহার করা যায় অ্যান্টিসেপটিক, চামড়ার উপরে কোনো ইনফেকশন হলে। অ্যান্টিসেপটিক এটা কোথায় ব্যবহার করতে হয়? অ্যান্টিসেপটিক পার্থক্য ও প্রয়োগের স্থান। নির্বীজক এটা বাইরে ব্যবহার করতে হয় অবশ্যই, এবং ত্বকে, মূলত বেশিরভাগ এগুলো ত্বকে ব্যবহার করতে হয়, এটাও সেই ত্বকে, এটা চামড়ার উপরে, এটা ত্বক বলছে, এটাকে কী দেবো? ডিসইনফেক্টেন্ট, এটা হচ্ছে ত্বক, এটা চামড়া, একই। পেনিসিলিন কি? পেনিসিলিন হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক। পেনিসিলিন এক ধরনের অ্যান্টিবায়োটিক যা পেনিসিলিয়াম নোটাটাম নামক ছত্রাকের নির্যাস থেকে এটা তৈরি করা হয়। এর আবিষ্কার হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। কয়েকটি অ্যান্টিসেপটিকের উদাহরণ ডেটল, স্যাভলন, ব্লিচিং পাউডার, এগুলো ছাড়া বোরিক অ্যাসিড, এগুলো হচ্ছে এর উদাহরণ। এবার হচ্ছে টিংচার আয়োডিন। তাহলে হচ্ছে প্রথমে আয়োডিন থাকবে, এতে পানি থাকবে, আয়োডিন থাকবে, আবার কী থাকবে? আয়োডাইড থাকবে। আয়োডিন এবং আয়োডাইড, কিসের আয়োডাইড? এটা মনে রাখতে হবে জাস্ট। টিংচার পটাশিয়াম, এই যে পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে আয়োডিন এবং অ্যালকোহল ও পানির মিশ্রণকে টিংচার আয়োডিন বলে। এটা হচ্ছে শক্তিশালী জীবাণুনাশক হিসেবে টিংচার আয়োডিনটা ব্যবহার করা হয়। ফরমালিন কি? ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড এর 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের যে ধমনী, এই যে স্ট্রোক কি? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের যে ধমনী, এই ছিঁড়ে রক্তপাত হওয়াকে স্ট্রোক বলে। আর হার্ট অ্যাটাক হচ্ছে হার্টে বা হৃদযন্ত্রের রক্ত সরবরাহ প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে। স্ট্রোক ও হার্ট অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? স্ট্রোক মস্তিষ্কের রোগ, হার্ট অ্যাটাক কী হচ্ছে হৃৎপিণ্ডের রোগ। মস্তিষ্কের ধমনী ছিঁড়ে রক্তপাত হয় হৃৎপিণ্ডের রক্ত সরবরাহ বন্ধ হলে, এটা আঁকে এখানে দেখা দিতে হবে। আর এখানে যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডে এখানে যে 3টা শিরা থাকে, এটা হচ্ছে মহাশিরা বলা হয়। এই 3টে রক্ত সরবরাহ বন্ধ হলে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে। হার্ট অ্যাটাক কি? হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ করে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে হার্ট অ্যাটাক বলে। এই যে একটাকে পড়ছি, এর কারণ কি? ওই যে হার্ট অ্যাটাক, রক্ত সরবরাহ বন্ধ হয়, এটা মূলত রক্ত সরবরাহ কেন বন্ধ হয়? কোলেস্ট্রল জাতীয় খাদ্য যদি আমরা বেশি পরিমাণে খাই, ফলে যে নালীগুলো, রক্তবাহী নালীগুলোর যে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাদের অন্তর্গাতে চর্বি জাতীয় জমে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় বা কমে যাওয়ার ফলে হৃৎপিণ্ডের ছন্দময় সংকোচন ও প্রসারণের সৃষ্টি হয়। এটার কারণ কি? রক্ত সরবরাহ কারণে আমরা অ্যালকোহল জাতীয় বেশি যদি খাই,
গরুর মাংস, খাসির মাংস, যেগুলো তেল বা চর্বি আছে, এগুলো যদি আমরা বেশি করে খাই তাহলে হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। এগুলো ছাড়াও আরও কিছু কারণ আছে, সেগুলো হচ্ছে যারা হচ্ছে ধূমপান বেশি করে এদের স্ট্রোকও হয়, এদের হার্ট অ্যাটাকও হয়। যারা মানসিক চিন্তায় থাকে, তারপর হচ্ছে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিসের রোগী, এদের হচ্ছে বংশগত যদি থাকে তাহলে এগুলো হয়। আবার এগুলো ছাড়া আবার কী আছে, জন্ম নিয়ন্ত্রণ বড়িও যদি খায়, মনে থাকবে কী করে, হার্ট অ্যাটাক তো রক্ত ছাড়াও ধূমপানে হয়। ধূমপান থেকে হচ্ছে একদিকে ধূমপান করবে, একটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ বড়ি খাচ্ছে, ডায়াবেটিস আছে, তারপরে হচ্ছে মানসিক চাপে থাকতেছে, হাই ব্লাড প্রেশারে রোগী, অ্যালকোহল জাতীয় খাদ্য বেশি খেলে, বংশগত যদি থাকে, এটা যদি থাকে এই কারণে হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে। বুকের চাপ ভাব এখন উপসর্গ কী, যখন হার্ট অ্যাটাক যখন বুকে, তাহলে বুকের চাপ ভাব থেকে অসহ্য যন্ত্রণা, হৃৎপিণ্ডের প্রদাহ হবে, হৃৎপিণ্ডে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা ও বুকে হচ্ছে অস্বস্তি বোধ হবে। আমাদের হার্ট অ্যাটাক হোক আর ব্রেন স্ট্রোক, আমাদের মাথার পেছনে ও ঘাড়ে প্রচুর ব্যথা অনুভব হওয়া, তখন আমাদের কী হবে, শ্বাসকষ্ট হবে, শ্বাসকষ্ট প্রচুর ঘাম হতে পারে এবং হঠাৎ করে পেটের উপরের দিকে ব্যথা অনুভব হতে পারে। অর্থাৎ হার্ট অ্যাটাক যখন হচ্ছে তখন কী হয়, তখন এই যে বমি হার্ট অ্যাটাক যখন হয় তখন বুকের ভিতরে ব্যথার সৃষ্টি হয়, যেন বুক চেপে ধরে, তখন শ্বাসকষ্টের সমস্যা হয়। তারপরে কি হয়, আমাদের মাথা ঘাড়ের পিছন অংশে ব্যথা করে। তারপরে কি হয়, প্রচুর ঘামও হতে পারে, হঠাৎ করে পেটের উপরের দিকে ব্যথা অনুভূত হয়। তাৎক্ষণিক করণীয়, তখন মানুষকে বসিয়ে বা শুয়ে মাথা উপরের দিকে করে দিতে হবে, মাথা উঁচু করে হচ্ছে শুয়ে দিতে হবে, মাথা উঁচু করে শুয়ে দিতে হবে। এবার করতে হবে কি, রোগীর যে গায়ে যে কাপড়গুলো ছিল এগুলোর যে বন্ধন, এগুলো ঢিলা করে দিতে হবে, কারণ হার্টের রক্ত যদি চলাচল না করতে পারে তাহলে তো সমস্যা। রোগীর জন্য পর্যাপ্ত আলো বাতাসের, তখন কী করতে হবে, অক্সিজেনের জন্য আলো বাতাসের ব্যবস্থা করতে হবে, তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং রোগীকে আত্মবিশ্বাস জায়গায় তুলতে হবে, যে না কিছু হয়নি, ঠিক আছে, ঠিক হয়ে যাবে, আত্মবিশ্বাস করতে হবে। স্ট্রোকের লক্ষণ এবং স্ট্রোক হলে তাৎক্ষণিকভাবে স্ট্রোক হচ্ছে যাদের স্ট্রোক হয় তাহলে মুখ বেঁকে যাবে, চোখ একদিকে বেঁকে যাওয়া, অনেক সময় জিভ বের হয়ে যাওয়া, তারপরে অসারে পাতলা পায়খানা করে ফেলা, অনুভূতি শূন্য হয়ে যাওয়া, কথা বলতে না পারা, তারপরে হাত পায়ের শক্তি ক্রমশ যাওয়া। করণীয়, তখন মাথায় বরফের ব্যাগ এবং পায়ে হচ্ছে গরম হট ওয়াটার দিয়ে সেঁক দিতে হবে। কিছুক্ষণ পর ডান পাশ করে দিতে হবে, তখন আমাদের ডান কাত করে শুয়ে দিতে হবে, যাতে গালের থেকে কী করে পাশ ঘুরাই দিতে হবে, ডান পাশ করে, তারপরে বাম পাশ করে শুয়ে দিতে হবে। এগুলো ছাড়া ব্যায়ামও করাইতে হবে। এখন বলছে কোলেস্ট্রল কি, কোলেস্ট্রল হচ্ছে অ্যালকোহল জাতীয় স্টেরয়েড। কোলেস্টেরল কি, কোলেস্ট্রল হচ্ছে অ্যালকোহল জাতীয় স্টেরয়েড, প্যাশেজ কোল হচ্ছে অ্যালকোহল জাতীয় স্টেরয়েড। এর ক্ষতিকর দিক হচ্ছে ধমনীয় শিরার অন্তর্গত চর্বি জমে রক্ত সরবরাহ বন্ধ করে বিভিন্ন রোগের সৃষ্টি করে। ক্ষতিকর দিক, কমানোর উপায় কি, ধূমপান বর্জন করা, তারপরে কি হচ্ছে ওই যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি কম খাওয়া, তারপরে অ্যালকোহল জাতীয় খাদ্য পরিহার করা, নিয়মিত ব্যায়াম করা, ডাক্তারের পরামর্শে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা। কোলেস্ট্রলযুক্ত খাবার, কোলেস্ট্রল আছে, বেশি পরিমাণে কোলেস্ট্রল আছে গরুর কলিজা, খাসির কলিজা, গরুর মস্তিষ্ক, খাসির মাথা, এগুলোতে হচ্ছে কোলেস্ট্রল আছে। আর কোলেস্ট্রলবিহীন খাবারগুলো আছে চাতে আছে, কফিতে আছে, শাকসবজিতে, এগুলোতে কোলেস্ট্রল নেই, ফলমূল, এগুলোতে কোলেস্ট্রল নেই। এলডিএলটা কি, এলডিএল হচ্ছে লো ডেন্সিটি লিপোপ্রোটিন, অ্যান্ড এইচডিএল হচ্ছে হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এটার ভিতরে যেটা লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা বেশি ক্ষতিকারক, কারণ এটা হচ্ছে ধমনী ও শিরার অন্তর্গায়ে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে। অ্যাঞ্জিনস হচ্ছে অঞ্জলা যন্ত্রণা, হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে যে বুকে যে যন্ত্রণা সৃষ্টি হয় তাকে অ্যাঞ্জিনস বলা হয়। পেসমেকার হচ্ছে এমন একটা যন্ত্র যা হচ্ছে হৃৎপিণ্ডে প্রবেশ করানো হয়, হৃৎপিণ্ডে প্রবেশ করে বৈদ্যুতিক তরঙ্গ, প্রয়োজনীয় বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে হার্টের যে পাম্প করার কার্যক্রমকে স্বাভাবিক রাখে। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি, কারণ এবং এর দুটি কারণ। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কি, এর কারণ এবং দুটি কারণ। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হচ্ছে এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটি মারাত্মক মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। মায়ো মানে হচ্ছে বড় ধরনের, মায়োপিক মানে হচ্ছে ক্ষীণদৃষ্টি, পিকচার হচ্ছে ক্ষীণদৃষ্টি, এটা হচ্ছে হৃৎপিণ্ডের হচ্ছে একটা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এটা হৃৎপিণ্ডের খুব একটা মারাত্মক রোগ। বড় রোগ কি ছোটো রোগ দরকার, হৃৎপিণ্ডের একটি মারাত্মক রোগ। এখানে মূলত এটাও একই কথা, হৃৎপিণ্ডে প্রয়োজনীয় রক্ত সরবরাহ, অক্সিজেনের অভাবে হৃৎপিণ্ডে ছন্দ সংকোচনের বাধা বেড়ে যে অস্বাভাবিক সেটা তাকে কার্ডিয়াল
দিয়ে যদি যেটাই আসুক আমি এই ধরনেরই জিনিস লিখে দেবো। এর কারণ কি? মায়োকার্ডিয়াল, এটা একটা ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, আচ্ছা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার হতে পারে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টি? হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে 4টি। একটা হচ্ছে ডান অলিন্দ, বাম অলিন্দ, 20টা। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা প্রথমে হচ্ছে এটা হচ্ছে কি ডান অলিন্দ, যেটা হচ্ছে বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়, শেষ। হৃৎপিণ্ডে শ্বাস প্রশ্বাস প্রচলিত হয় কী করে? শ্বাস প্রশ্বাস কী করে প্রচলিত হয়? হৃৎপিণ্ডে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, এটা কী করে চলিত হয়? আমরা যে প্রশ্বাস নেই, প্রশ্বাসের ভিতরে যে অক্সিজেনটা নেই, সেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে, এটা তো ফুসফুস, সেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে অক্সিহিমোগ্লোবিন পালমোনারি শিরা দিয়ে বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ যখন সংকুচিত হয় তখন তা বাইকাস্পিড কপারটিকা থেকে এটা কি মাধ্যমে এটা বাম নিলয়ে প্রবেশ করে। যখন বাম নিলয়ে সংকুচিত হয় তখন তা ধমনীর মাধ্যমে আমাদের কি এখান থেকে দেহকোষে প্রবেশ করে। দেহকোষে থেকে পরবর্তীতে তার দেহকোষ থেকে প্রক্রিয়ায় এটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে এইটা দিয়ে কি শিরায় ধমনীর মাধ্যমে দেহকোষ, এই যে এটা ধমনী, এটা ধমনীর মাধ্যমে এটার বাম নিলয় না, একবারে ডান নিলয়ে গিয়ে এটা হচ্ছে ডান অলিন্দে গিয়ে পড়ে। তারপরে ডান অলিন্দ থেকে ডান অলিন্দ থেকে ডান নিলয়, ওখান থেকে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে যায় এবং ফুসফুস থেকে সেটা কি হচ্ছে শ্বাস হিসাবে আমরা বের করে নিই। এটাও ঠিক হৃৎপিণ্ডে রক্ত কীভাবে যায় সেটা হচ্ছে আমরা একইভাবে দিতে পারি। যাই হোক, এখন চলে যাই রক্তে। রক্ত হচ্ছে লাল রঙের তরল যোজক কলা। রক্ত হচ্ছে লাল রঙের তরল যোজক করা, এটি ক্ষারীয়, এটা তরল, এটা হচ্ছে এতে হচ্ছে এইভাবে লিখতে পারি, এতে 55% রক্তরস এবং 45% রক্তকণিকা থাকে। ব্যাস, এর উপাদান যদি বলে হচ্ছে রক্তরস 55%, রক্তকণিকা 45%। এই রক্তরসের আবার কী কী উপাদান আছে? এর ভিতরে 92% একদম টোটাল পানি, আর 8% জৈব 8% অন্যান্য পদার্থ। রক্তকণিকাতে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা থাকে। রক্তের কাজ কি? রক্তের কাজ হচ্ছে অক্সিজেন ও সামান্য কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা। রক্তের কাজ হচ্ছে কি দেহে বাফার হিসাবে এটা কাজ করছে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করছে, হরমোন তৈরিতে ব্যবহার করা হচ্ছে। রক্ত হচ্ছে কি হরমোন তৈরিতে রক্ত দিয়ে হচ্ছে বিলিরুবিন তৈরি হচ্ছে, দেবে তাপমাত্রা, রোগ প্রতিরোধও করছে। রক্তের গ্রুপ কি কি? এ বি ও এ বি সর্বজন, সবাইকে রক্ত দিতে পারবে, সবাই রক্ত নিতে পারবে আব্বা। রক্তের শ্রেণীবিন্যাস বা এ বি ও গ্রুপ কি? রক্তের শ্রেণীবিন্যাস হচ্ছে রক্তকণিকায় এ বি ও গ্রুপ। রক্তের শ্রেণীবিন্যাস কি? রক্তে কি থাকে? অ্যান্টিজেন ও অ্যান্টিবডি। রক্তে অ্যান্টিবডি ও অ্যান্টিজেনের উপস্থিত অনুপস্থিতির উপরে বিবেচনা করে রক্তকে যে 4টি ভাগে ভাগ করা হয়েছে তাকে এ বি ও রক্ত গ্রুপ বা রক্তের শ্রেণীবিন্যাস বলা হয়। ব্যাস, এ হচ্ছে এ বি ও এ বি। এখন এটা আমি আগে দিই। ও হচ্ছে সবাইকে দিতে পারবে, ওর বৈশিষ্ট্য হচ্ছে এ সবাইকে দিতে পারবে, এবং এ বি হচ্ছে সবার কাছ থেকে নিতে পারবে। এটাতে হচ্ছে অ্যান্টিবডি, এতে হচ্ছে অ্যান্টিবডি অ্যান্টিবডি হচ্ছে ছোটো হাতের এ, বিতে হচ্ছে অ্যান্টিবডি ছোটো হাতের বি, আর অ্যান্টিজেন হচ্ছে বড় হাতের এ, অ্যান্টিজেন হচ্ছে বড় হাতের এ, অ্যান্টিজেন হচ্ছে বড় হাতের বি। এতে হচ্ছে কোনো এ নাই, এতে কোনো অ্যান্টিবডি নাই। এ বি এতে কোনো অ্যান্টিবডি নাই, আর এতে হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই। ওতে হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই, অ্যান্টিবডি নাই, অ্যান্টিজেন নাই। এবার হচ্ছে রক্তচাপ কি? হৃৎপিণ্ড থেকে রক্ত সারা শরীরে প্রবাহের সময় রক্ত ধমনীর গাত্রে যে পার্শ্বীয় চাপ দেয়, ধমনীর গাত্রে যে পার্শ্বীয় চাপ প্রয়োগ করে তাই হচ্ছে রক্তচাপ। রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে সিগমোমিটার। সিস্টোলিক চাপ ও ডায়াস্টোলিক চাপ কি? সিস্টোলিক চাপ হচ্ছে হৃৎপিণ্ড সংকুচিত হওয়ার ফলে হৃৎপিণ্ড থেকে রক্তবাহী নালীর মধ্যে সারা শরীরে প্রবেশ করে, আর হৃৎপিণ্ড প্রসারণের ফলে রক্ত আবার হৃৎপিণ্ডে ফিরে চলে আসে। এই সিস্টোলিক চাপ কি আর ডায়াস্টোলিক চাপ কি? একটা হচ্ছে সংকুচন। হৃৎপিণ্ডের সংকুচনকে সিস্টোলিক চাপ বলে, হৃৎপিণ্ডের প্রসারণকে ডায়াস্টোলিক চাপ বলে।
আর যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়, এই যে হৃৎপিণ্ড এটা সংকুচিত হয়, তখন রক্ত ধমনির মাধ্যমে সমস্ত শরীরে চলে যায়। এইকে বলা হচ্ছে সিস্টোলিক চাপ। এবং যখন ডায়াস্টোলিক চাপ অর্থাৎ হৃৎপিণ্ড যখন প্রসারিত হয়, তখন রক্তসমূহ শিরার মাধ্যমে বা করোনারি আর্টারির মাধ্যমে হৃৎপিণ্ডে প্রবেশ করে। এটাকে বলা হয় ডায়াস্টোলিক চাপ। মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে পারদস্তম্ভের 120/80। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণকে ডায়াস্টোলিক চাপ। উচ্চ রক্তচাপ, মানুষের স্বাভাবিক রক্তচাপ হচ্ছে পারদস্তম্ভের 120/80 মিলিমিটার। 120/80 মিলিমিটার। কোনো কারণে এই রক্তচাপ 140/90 মিলিমিটারের বেশি হওয়াকে উচ্চ রক্তচাপ বলে। উচ্চ রক্তচাপ যখন হচ্ছে হাই ব্লাড প্রেশার, মাথা ঘুরতেছে প্রচুর পরিমাণে, আমার মাথা হচ্ছে, শরীর দুর্বল লাগছে, বমি বমি লাগছে, নিদ্রাহীনতা হচ্ছে, ঘাড় ও গ্রীবাদেশীয় অঞ্চলে ব্যথা অনুভূত হওয়া, এর কারণ কি? হাই ব্লাড প্রেশারের কারণ কি হচ্ছে উচ্চ ধূমপান জাতীয় খাদ্য গ্রহণ করা, অ্যালকোহল জাতীয় খাদ্য গ্রহণ করতে পারি, জন্ম নিয়ন্ত্রণের বড়ি বেশি করে খেতে পারি, খাওয়ার কারণে হতে পারে, মানসিক চিন্তার কারণে হতে পারে, তারপরে হচ্ছে নিদ্রাহীনতার কারণে হতে পারে, ওজন বেড়ে গেলে হতে পারে, অতিরিক্ত লবণ খেলেও হাই ব্লাড প্রেশার হয়। ক্ষতিকর কারণ কি? এর ফলে স্ট্রোকও হতে পারে, আবার হার্ট অ্যাটাকও হতে পারে। এর ফলে হাই ব্লাড প্রেশার চোখে ঝাপসা হতে পারে, শরীরে ক্লান্তি হতে পারে, এগুলো কারণে। প্রতিকারের উপায় কি? প্রথম কথাই হচ্ছে ধূমপান বর্জন করতে হবে, অ্যালকোহল জাতীয় খাদ্য বর্জন করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ বড়ি বন্ধ করতে হবে, কাঁচা লবণ খাওয়া বন্ধ করতে হবে। এইগুলো ছাড়াও BMI-টাকে ঠিক রাখতে হবে, ঘুমাতে হবে, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। হলে হঠাৎ করে করণীয় কি? যদি হয়, উত্তেজিত না হওয়া। রোগীকে কী করতে হবে? রোগীকে মানসিকভাবে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে, পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে, ঘুমাতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা কী? রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তাটা কী? রক্তের গ্রুপ জানার অ্যান্টিজেনের ভিত্তি করে রক্তকে 4টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। প্রতিটি রক্তের গ্রুপ নির্দিষ্ট ও প্রতিটি ব্যক্তির রক্তের গ্রুপ নির্দিষ্ট ও অপরিবর্তনশীল। আচ্ছা, বলা হচ্ছে অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপর অ্যান্টিজেনের উপস্থিত অনুপস্থিতির উপর ভিত্তি করে মানুষের রক্তকে 4টি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। এই রক্তগুলো যে কোনো কারণে মানুষের অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তের প্রয়োজন হয়, এ সময় অন্যের শরীর থেকে রক্ত সংগ্রহ করার প্রয়োজন। এক্ষেত্রে রক্তদাতা ও রক্তগ্রহীতার রক্তের রাসায়নিক বৈশিষ্ট্য একই হওয়া বাঞ্ছনীয়। তাই দেহে রক্ত প্রবেশের পূর্বে দাতা ও গ্রহীতা রক্ত গ্রুপ ভালোভাবে জেনে নেওয়া উচিত। রক্ত স্বল্পতা কি? রক্ত স্বল্পতা হচ্ছে অ্যানিমিয়া, অ্যানাইমিয়া। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হওয়াকে রক্ত স্বল্পতা বলে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে রক্ত স্বল্পতা, অর্থাৎ রক্ত স্বল্পতা বোঝাচ্ছে। আচ্ছা, রক্ত স্বল্পতা বলতে রক্তের স্বল্পতা না, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা। রক্ত স্বল্পতা বলতে রক্তের স্বল্পতা না, বরং রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ কম হওয়াকে হচ্ছে রক্ত স্বল্পতা বলে। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন পদ্ধতি কীভাবে হচ্ছে এটা বলো। এখন হৃৎপিণ্ডে কীভাবে রক্ত সঞ্চালন পদ্ধতি হয়? হৃৎপিণ্ডে কীভাবে রক্ত এইভাবে চলাচল করে, রক্ত সমস্ত শরীরে চলাচল করে, এইভাবে চলাচল করে। তাহলে দুই সাইড দেখবো, এইভাবে রক্ত এইভাবে একটা প্রক্রিয়া চলাচল করে। একটা হচ্ছে আমাদের ফুসফুস, আমাদের প্রথমে হচ্ছে কি, আমাদের হচ্ছে ফুসফুস, আর এই সাইডে হচ্ছে দেহ। তাহলে ফুসফুস থেকে প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্ত ফুসফুসের শিরার মাধ্যমে বাম অলিন্দে প্রবেশ করছে। বাম অলিন্দে সংকুচিত হলে তার বাইকাস কর্পাটিকার মাধ্যমে ডান নীলায় প্রবেশ করে। ডান নীলায় সংকুচিত হলে তা এই ধমনির মাধ্যমে বা মহাধমনির মাধ্যমে কোষগুলোতে বিভিন্ন সারা দেহে চলে যাচ্ছে। এটা হচ্ছে সারা দেহে ছড়ায় যাচ্ছে। আর অন্যদিকে কি হচ্ছে, দেহে এটা তো অক্সিজেন সমৃদ্ধ রক্ত, আর দেহে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত নিম্ন ও মহাশিরা ঊর্ধ্ব ডান অলিন্দে প্রবেশ করছে। আচ্ছা, এই যে এইটা লিখলেই হবে, এই সাইডটা এত লেখার দরকার নেই, মূলত এইটাই লিখবো, এই সাইডটাই লিখবো যে এইভাবে সারা দেহে এটা প্রবেশ করছে। অক্সিজেন যদি বলে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের, আর যদি বলে কার্বন ডাইঅক্সাইড কীভাবে শরীরে যাচ্ছে, তখন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কী হচ্ছে দেহে, কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত কি বলে, এখানে যেরকম কি শিরা,
পালমোনারি শিরা, আর এটা হচ্ছে ফুসফুসীয় শিরা। এটা হচ্ছে মহাশিরা বা ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড রক্ত, এটা বাম নিলয়, ওটা হচ্ছে বাম অলিন্দ, এটা হচ্ছে ডান অলিন্দ প্রবেশ করে, সংকুচিত হওয়ার পরে ডান নিলয়ে প্রবেশ করে, ডান নিলয় সংকুচিত হওয়ার পরে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড রক্ত এটা কী করতে হচ্ছে, ফুসফুসে ধমনির মাধ্যমে ফুসফুসে যায়। জাস্ট এটা কী হচ্ছে, নিলয় অক্সিজেন সমৃদ্ধ মহাধমনির মাধ্যমে সারা দেহ যাচ্ছে, আর এটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আসার পরে ফুসফুসে শিরার মাধ্যমে ফুসফুসে যায়, ফুসফুসে শিরার মাধ্যমে ফুসফুসে যায়। এবং ফুসফুসে যখন প্রবেশ করে তখন আমরা এটাকে শ্বাসের মাধ্যমে, এই কার্বন ডাইঅক্সাইড শ্বাসের মাধ্যমে ফুসফুসে যায়, শ্বাসের মাধ্যমে শ্বাস প্রক্রিয়ার মাধ্যমে তা বাতাসে ছেড়ে দেয়, বাতাসে ছেড়ে দেয়। এভাবে হৃদযন্ত্রের মাধ্যমে পর্যায়ক্রমে রক্ত সরবরাহ প্রক্রিয়া চলতে থাকে। হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন হচ্ছে একটা আমিষ জাতীয় পদার্থ। এটা হিমোগ্লোবিন কি? হিমোগ্লোবিন একটা আমিষ জাতীয় পদার্থ যা লোহিত রক্তকণিকায় অবস্থান করে, যা দেহের লোহিত রক্তকণিকায় অবস্থান করে রক্তের রং করে। এটা হচ্ছে হিমোগ্লোবিন, রক্ত লান করে। হ্যাঁ, ঠিক আছে। রক্তে হিমোগ্লোবিনের প্রয়োজন কেন? রক্তে হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহনের কারণ প্রয়োজনীয়তা। হিমোগ্লোবিনের রক্তের এটা কি অক্সিজেন পরিবহন করে, এটা হচ্ছে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। হিমোগ্লোবিন রক্তের রং কী করছে, লাল করছে। হিমোগ্লোবিন কী করছে, এটা আমিষ জাতীয়, রক্তে আমিষ প্রোটিন, এটা একটা আমিষ জাতীয় পদার্থ, এই জন্য এটা প্রয়োজন। এবং এগুলো কি হচ্ছে, হিমোগ্লোবিনের হিম ভেঙে শেষ পর্যন্ত কি হচ্ছে, বিলিরুবিনিতে পরিণত হচ্ছে। তারপরে গ্লোবিন একটা কি আমিষ জাতীয় পদার্থ, রক্তে বাফার হিসেবে কাজ করছে। প্রশ্বাসের মধ্যে গ্রহিত, এই যে আরেকটা জিনিস হচ্ছে কি, প্রশ্বাসের মাধ্যমে যে গ্রহিত অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে মিশে হিমোগ্লোবিন হিসেবে এটা কি বাম অলিন্দে প্রবেশ করছে। হিমোগ্লোবিন প্রবেশ করতে সাহায্য করে, আর রক্ত জমাট বাঁধানো হেপারিনের কারণে এবং সিস্টোলিক ও ডায়াস্টোলিকে চাপের কারণে। ডায়াবেটিক্স কি? এর লক্ষণ ও প্রতিকার। ডায়াবেটিক্স হচ্ছে বহুমূত্র রোগ। এটা হচ্ছে একটা বহুমূত্র রোগ। এটা হচ্ছে ইনসুলিন জাতীয় হরমোনের অভাবের ফলে শরীরে গ্লুকোজ, ডায়াবেটিস হয়েছে। তারপরে ইনসুলিন হরমোনের অভাবের ফলে শরীরে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণের, গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ইনসুলিন নেই, তাহলে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি হওয়ার দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি পাওয়াকে ডায়াবেটিস বলে। এটা হচ্ছে মূলত ইনসুলিন অভাবের ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি পাওয়াকে কি বলা হচ্ছে, ডায়াবেটিস বলা হচ্ছে। ইনসুলিন হরমোনের অভাবে রক্তে গ্লুকোজের বিপাক নিয়ন্ত্রণ হারিয়ে দীর্ঘস্থায়ীভাবে এই যে ভাবটা দীর্ঘস্থায়ীভাবে বৃদ্ধি পাওয়াকে ডায়াবেটিস বলা হচ্ছে। লক্ষণ: ঘন ঘন প্রস্রাব লাগবে, ঘন ঘন খিদে লাগবে, ঘন ঘন পানির পিপাসা লাগবে, শরীর দুর্বল হয়ে যাবে, কর্মে ক্লান্তি চলে আসবে, ওজন বৃদ্ধি পাবে। এইগুলো প্রতিকার। এগুলোর জন্য প্রথম কথাই হচ্ছে ডায়াবেটিস হয়েছে, তুমি আসলে ব্যায়াম করো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলো, সুষম খাদ্য খাও, তারপরে BMI ওজনটা ঠিক রাখো। এবং ডায়াবেটিসের 3টে, এটা ডায়েট করতে হবে, ডিসিপ্লিন মেনটেন করে চলতে হবে, এবং ডায়াবেটিসের যে ড্রাগ এগুলো নিতে হবে, এবং ড্রাগ থেকে দূরে থাকতে হবে। ডায়াবেটিস কেন হয়? ডায়াবেটিস হচ্ছে কেন হয়? আগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহোল্স নামক গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন যে হরমোন, এই হরমোনের অভাবে শরীরে গ্লুকোজের পরিমাণটা তখন বৃদ্ধি পেয়ে যায়। এই দীর্ঘস্থায়ী অবস্থার কারণেই হচ্ছে ডায়াবেটিস হয়। ইনসুলিন হচ্ছে একটি হরমোন যা আগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহোল্স নামক গ্রন্থির বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এটি শরীরের গ্লুকোজের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। ডেঙ্গু কি? ডেঙ্গু হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। ডেঙ্গু হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ। এটি হচ্ছে স্ত্রী এডিস ইজিপ্টাই ও এডিস এলবোপিক্টাস প্রজাতির স্ত্রী মশার মাধ্যমে এটা হচ্ছে বংশ বিস্তার করে মানুষের শরীরে প্রবেশ করে মানুষের অনুচক্রিয়াকে, রক্তের অনুচক্রিয়াকে ধ্বংস করে দেয়। ডেঙ্গু জ্বর এর লক্ষণ কী? এটা হচ্ছে জ্বর হবে, মাথা ব্যথা হবে, গা ব্যথা হবে, কাঁপুনি দিয়ে জ্বর আসবে, হাত পা প্রচণ্ড ব্যথা। তারপর কি জ্বর হলে কি মাংসপেশিতে ব্যথা,
ক্ষুধামন্দা, বমি ও পাতলা পায়খানা হবে ডেঙ্গু জ্বর হলে যেগুলো হয়। বিস্তার, আশেপাশে জমে থাকা পানিতে ডিম পাড়ে। দিনের বেলায় এ মশা কামড়ায়। এ মশা দিনের বেলা কামড়ায়, এগুলো প্রতিরোধ করে জমে থাকা পানি ফেলে দিতে হবে, মশারি টানিয়ে ঘুমাতে হবে। কী বলে, মশারি টানিয়ে হচ্ছে পানিতে ঘুমাতে হবে, তাই মশারি টানিয়ে ঘুমাতে হবে। নালা ও ডোবায় ঘন ঘন কীটনাশক স্প্রে করতে হবে। ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি প্রচণ্ড জ্বর হয় তাহলে গা মুছে দিতে হবে। তরল জাতীয় খাদ্য দিতে হবে। পূর্ণ বিশ্রামে রাখতে হবে। ফলমূল ও শাকসবজি জাতীয় খাদ্য খেতে দিতে হবে। ডেঙ্গু জ্বর কয় প্রকার? ডেঙ্গু জ্বর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর আর একটা হচ্ছে হিমোরোজিক ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর আর একটা হচ্ছে হেমোরোজিক ডেঙ্গু জ্বর। একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর আর একটা হচ্ছে হেমোরোজিক ডেঙ্গু জ্বর। চিকুনগুনিয়ার লক্ষণ ও বিস্তার, এটা একদম ঠিক ডেঙ্গু জ্বরের মতো যা আছে একদম হুবহু তাই লিখে দিতে হবে। ডায়রিয়া কি? ডায়রিয়া এটা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, একটি সংক্রামক রোগ। এটা দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে দিনে 1 থেকে 4 বারের বেশি পাতলা পায়খানা সৃষ্টি করে। ডায়রিয়ার কারণ কি? লক্ষণ, প্রতিকার। ডায়রিয়া দূষিত পানি পান করলে, পচাবাসি মেয়াদোত্তীর্ণ যদি খাবার খাই, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার দাওয়া করলে, খাবার আগে ভালোভাবে হাত না ধোয়া। লক্ষণ, ঘন ঘন পাতলা পায়খানা হবে, শরীর দুর্বল হয়ে যাওয়া, ঘন ঘন পিপাসা লাগা, যেহেতু পাতলা পায়খানা হচ্ছে পিপাসা লাগবে, পেট ব্যথা করা। চিকিৎসক লক্ষণের শুরু থেকে রোগীকে খাবার স্যালাইন খাওয়াতে হবে, প্রথম কথাই দিতে হবে। খাবার স্যালাইনের পাশাপাশি ভাতের মার, স্যুপ জাতীয় তরল খাবার দিতে হবে। শিশুর ক্ষেত্রে শুধু মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। প্রতিরোধ, নিরাপদ বিশুদ্ধ ফোটানো পানি পান করা। নিরাপদ বিশুদ্ধ ফোটানো পানি পান করাতে হবে। টাটকা খাবার গ্রহণ করাতে হবে। নিরাপদ বিশুদ্ধ ফোটানো পানি পান করা, টাটকা খাবার গ্রহণ করা। খাবার আগে পাত্রের গায়ে মেয়াদোত্তীর্ণ কিনা সেটা দেখে নিতে হবে। খাওয়ার পূর্বে সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। ডায়াবেটিস হলে খাবার স্যালাইন খাওয়ানো হয় কেন? ডায়াবেটিস যখন হয় শরীর থেকে প্রচুর পরিমাণে পানি ও লবণ বের হয়ে যায়, ফলে শরীরে ডিহাইড্রেশনের সৃষ্টি হয়। এছাড়াও এটা হচ্ছে শরীরে ইলেকট্রোলাইট, এটা ডায়রিয়া হলে ইলেকট্রন না ইলেকট্রোলাইট, পদার্থে ইলেকট্রন আর মানুষের শরীরে ইলেকট্রোলাইটের পরিমাণ কমে যায়। তা এই যখন আমরা লবণ ও পানি মিশ্রিত খাবো তখন ডিহাইড্রেশন ও ইলেকট্রনের অভাব পূরণ করে স্যালাইন খেতে দেওয়া হয়। স্যালাইন তৈরির নিয়মাবলী: আধা লিটার বিশুদ্ধ পানির ভিতরে 1 চিমটা লবণ, 1 মুঠো গুড় বা চিনি নিয়ে ভালোভাবে মিশিয়ে বাড়িতে খাবার স্যালাইন তৈরি করা যায়। বায়ুবাহিত রোগ, ইনফ্লুয়েঞ্জা, তারপর হচ্ছে এই যে যক্ষা হতে পারে, তারপর হুপিং কাশি হতে পারে, যক্ষা হতে পারে, হুপিং কাশি হতে পারে, তারপর হচ্ছে সর্দি হতে পারে, বসন্ত হতে পারে। এগুলো হচ্ছে বায়ুবাহিত। বসন্ত বাতাস, তাহলে বসন্ত। কলেরিয়া এটা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ, সংক্রামক রোগ যা পানি ও বায়ুর মধ্যে মানুষের শরীরে প্রবেশ করে। দূষিত পানি ও আক্রান্ত হাঁচি এগুলো দিয়ে হচ্ছে মানুষের শরীরে প্রবেশ করে। কলেরাও ঠিক ডায়রিয়ার মতো হবে। স্যালাইন ও পূর্বের টিকা গ্রহণ করা। মাদকাসক্তি, মাদক বলে চিহ্নিত দ্রব্যাদির উপর পূর্ণ মাত্রায় নির্ভরশীল হওয়াকে মাদকাসক্তি বলে। আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালে এর একটি আইন আছে। ভ্যাকসিনেশন কি? ভ্যাকসিনেশন হচ্ছে টিকা। ভ্যাকসিনেশন হচ্ছে টিকা গ্রহণ, যা রোগ আক্রান্ত হওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শক্রমে নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করা হয়। রোগ আক্রান্ত হওয়ার পূর্বে ডাক্তারের পরামর্শক্রমে নিয়মতান্ত্রিকভাবে গ্রহণ করা হয়। এখন টিকা দেওয়া হয়, কী কী টিকা দেওয়া হয়? টিকাগুলোর ভিতরে আছে ধারাবাহিকভাবে, প্রথমে হচ্ছে যক্ষা, তারপর পোলিও, তারপর হাম, এই 3টে, যক্ষা, পোলিও, হাম। তারপর ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, যক্ষা, পোলিও, হাম, ডিপথেরিয়া, যক্ষা, পোলিও, হাম 3টে। প্রথম হচ্ছে যক্ষা, পোলিও, হাম 3টে, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, এই হচ্ছে 6টা। এগুলো হচ্ছে শিশুদের টিকা। এখন যক্ষার হচ্ছে BCG, হাম হচ্ছে MMR, পোলিও টিকা হচ্ছে OPV, আর ডিপথেরিয়া, হুপিং কাশি এবং ধনুষ্টঙ্কার এই 3টে হচ্ছে DPT। এইগুলো হচ্ছে টিকা। এখন এই টিকাগুলো কখন দেওয়া হয়? যক্ষা 1 বছরের একদম জন্মের পরপরই। যক্ষা হলে রক্ষা নেই, তাহলে এ রক্ষা করার জন্য জন্মের পরপরই দিতে হবে, শেষ। হাম হচ্ছে 270 দিন, হাম MMR 270 দিন, যে করে হোক মনে রাখতে হবে। এটা হচ্ছে হাম MMR 270 দিন, MMR 270 দিন। পোলিও টিকা, 1 মাস অন্তর 3বার। পোলিও টিকা 1 মাস অন্তর পরপর 3টি, 1 মাস অন্তর 3টি। পোলিও হচ্ছে 3টি। হাম হচ্ছে 270 দিন। BCG জন্মের পরপরই, যে BCG
জন্মের পরপরই, BCG জন্মের পরপরই। আর হচ্ছে এটা হচ্ছে 270 দিন পরে। এবার হচ্ছে পোলিও, এটা হচ্ছে 3 বার দিতে হবে, তাহলে 1 মাস পরপর 3টি। হেপাটাইটিস পরপর 1 মাস পরপর 3টি। আচ্ছা, একটা আছে হেপাটাইটিস বি, শিশুদের টিকা হচ্ছে হেপাটাইটিস বি। এটা হচ্ছে কি জন্মের পরে হচ্ছে 1 মাস পরপর 3টি ডোজ এবং পরবর্তী বছরে আরেকটি ডোজ। ডিপথেরিয়া, ডিপিটি এগুলো হচ্ছে 1 বছরের মধ্যে, এগুলো হচ্ছে 1 বছরের মধ্যে দিতে হবে, 1 মাস অন্তর অন্তর 3টি ডোজ। যেহেতু এই 3টে, এগুলো হচ্ছে জন্মের পর 1 বছরের মধ্যে দিতে হবে, এগুলো হচ্ছে 1 বছরের মধ্যে দিতে হবে, এগুলো 1 বছরের ভিতরে দিতে হবে এবং কী করতে হবে 1 মাস অন্তর অন্তর 3টি। বয়স্কদের টিকা হচ্ছে টিটেনাস, টিটি, আর হচ্ছে র্যাবিস, অ্যান্টি র্যাবিস ভাইরাস, র্যাবিসের জন্য অ্যান্টি র্যাবিস ভাইরাস দিতে হবে। 80 নম্বর EPI, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন কি? EPI হচ্ছে এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন বা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি। এটা হচ্ছে WHO বিশ্বব্যাপী শিশুদের টিকার মাধ্যমে টিকা দানে, শিশুদের টিকাদানের প্রতিরোধক্ষম যে 6টি রোগের টিকাদান কর্মসূচি চালু করে, সেটাই হচ্ছে EPI নামে পরিচিত। এগুলো হচ্ছে যক্ষা, প্রথমে হচ্ছে যক্ষা, হাম, তারপর পোলিও, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার এবং হুপিং কাশি, এইগুলোই। তবে এখন হচ্ছে 10টা, EPI হচ্ছে 10টা। এটি সারা বিশ্বে 1974 সাল থেকে শুরু করে। বাংলাদেশে 1979 সালে শুরু হলেও, কর্মসূচি শুরু হলো, সারা দেশব্যাপী বিস্তার লাভ করে 1985 সাল থেকে। বর্তমানে EPI ঠিক হচ্ছে 10টা। এই তো এইগুলাই। ক্যাটারাক্ট কি? ক্যাটারাক্ট হচ্ছে ক্যাটের, বিড়ালের হচ্ছে চোখের রোগ। ক্যাটারাক্ট হচ্ছে বিড়ালের, তো চোখের রোগ। ক্যাটারাক্ট হচ্ছে চোখের ছানি পড়া। ক্যাটারাক্ট বা চোখের ছানি রোগ, এটা একটা চক্ষু রোগ। ক্যাটারাক্ট এটা একটা চক্ষু রোগ। এ রোগে আক্রান্ত ব্যক্তির চক্ষু লেন্স কী হয়, চক্ষু লেন্স ঘোলাটে হয়ে যায়। তখন এই চোখে কী করা হয়, তখন রোগাক্রান্ত লেন্সকে কন্ট্যাক্ট লেন্স দ্বারা প্রতিস্থাপন করা হয়। ছানি রোগের কারণ কি? প্রথম কথা হচ্ছে বার্ধক্যজনিত হতে পারে। ডায়াবেটিস যদি হয় তাহলে অনিয়ন্ত্রিত যদি ডায়াবেটিস থাকে তাহলে হতে পারে। চোখে যদি আঘাত পায় সেক্ষেত্রে হতে পারে। বংশগত যদি হয় তাও হয়। পুষ্টিগত অভাবে হতে পারে। লক্ষণ, তাহলে চোখে ঝাপসা দেখবে, কোনো একটা জিনিসকে একাধিক দেখা, কোনো জিনিসের পাশে রংধনু দেখতে পাওয়া, আলোর চারিদিকে রংধনু দেখতে পাওয়া, চশমার যে পাওয়ার সেটা বারবার পরিবর্তন হওয়া। প্রতিরোধে কী করতে হবে? প্রথমে ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে, ধূমপান বর্জন করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে, রোগাক্রান্ত লেন্সকে কন্ট্রাক্ট লেন্স দ্বারা কী করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। গ্লুকোমাও হচ্ছে একটা রোগ। এই রোগীর চক্ষুদ্বয় থেকে পানীয় জাতীয় পদার্থ বের হয় না, জলীয় পদার্থ নির্গত হতে পারে না। অসিলা যেমন হয়েছিল, চোখ দিয়ে আর পানি বেরোচ্ছে না, এটাকে আছে গ্লুমা বলে। গ্লুমা হচ্ছে এমন চক্ষু রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তির চক্ষু গোলক দ্বারা কী হয়, জলীয় পদার্থ নির্গত হতে পারে না, গ্লুকোমা। ফুড পয়জনিং কি? ফুড পয়জনিং হচ্ছে খাদ্যে ফুড পয়জনিং কি লক্ষণ বিস্তার হচ্ছে? খাদ্যে রোগ সৃষ্টিকারী জীবাণুর উপস্থিতির ফলে খাদ্যে দূষণের সৃষ্টি হয়। এই দূষিত খাদ্য গ্রহণের ফলে শরীরে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে ফুড পয়জনিং বলে। এই যদি হয়, প্রথমে পেট ব্যথা করবে, পাতলা পায়খানা হবে, বমি হবে, ক্ষুধা বন্ধ হবে, মাথা ব্যথা করবে, এইগুলো হবে। এর বিস্তার হয় রোগ সৃষ্টিকারী জীবাণুর মাধ্যমে। এর চিকিৎসা কি? ডাক্তারের কাছে যেতে হবে, তারপর স্যালাইন খেতে হবে, এইগুলো। এক্সরে কি? এবার হচ্ছে আসল জিনিস যে এক্সরে অতি উচ্চ শক্তি সম্পন্ন, অতি দ্রুতগতি সম্পন্ন কোনো ইলেকট্রন, কোনো ধাতব পাতে আঘাত করার ফলে ধাতব পাত থেকে যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন যে রশ্মি বের হয় তাকেই হচ্ছে এক্সরে বলা হয়। এটি আবিষ্কার করেন হচ্ছে উইলিয়াম রন্টজেন। এক্সরে কীভাবে উৎপন্ন হয়? এক্সরে হচ্ছে বায়ুশূন্য কাচের নলে। এক্সরে হচ্ছে একটা বায়ুশূন্য কাচের নল। এর দুই প্রান্তে এক প্রান্তে অ্যানোড এবং এক প্রান্ত ক্যাথোড লাগানো থাকে। এই যে প্রান্তে ক্যাথোড লাগানো থাকে, ক্যাথোডের সাথে প্যাঁচানো ফিলামেন্ট লাগানো থাকে এবং এর বিদ্যুৎ দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। ফলে ক্যাথোডের ইলেকট্রন মুক্ত হয়। যখন এই অ্যানোড ও ক্যাথোডের ভিতরে উচ্চ বিভব প্রয়োগ করা হয় তখন অ্যানোড থেকে ইলেকট্রন দ্রুত গতিতে গিয়ে ক্যাথোড থেকে ইলেকট্রন দ্রুত গতিতে গিয়ে অ্যানোডে গিয়ে আঘাত করে এবং হচ্ছে কী করে, দ্রুত গতিতে ছুটে গিয়ে আঘাত করে, ফলে পরে ইলেকট্রন থেমে যায়, পড়ে যায় না, ইলেকট্রন থেমে যায়।
তখন এই ইলেকট্রনের এই যে ইলেকট্রনের গতিশক্তি, এটা কি বিদ্যুৎ তরঙ্গ, চৌম্বক না, এটা হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গে রূপান্তরিত হয়। তড়িৎ চুম্বক তরঙ্গে রূপান্তরিত হয়, তড়িৎ চুম্বক তরঙ্গে রূপান্তরিত, এটা বলছে তড়িৎ চুম্বক তরঙ্গে, তড়িৎ চুম্বক তরঙ্গে রূপান্তরিত হয়, তড়িৎ চুম্বক তরঙ্গে রূপান্তরিত হয়। এটাই হচ্ছে এক্সরের ব্যবহার। এক্সরে আসলে কেন ব্যবহার করা হয়? শরীরের কোনো হাড়ে, আমার যে শরীর, এই শরীরের কোনো হাড়ে যদি ফাটল ধরে শনাক্তে এক্সরে ব্যবহার করা হয়। এবার আমার শরীরে হাটল টাটল এবার গোয়েন্দা বিভাগে করা হয়, কাস্টমসে ব্যবহার করা হয়, কোনো ধাতব পাদে ব্যবহার করা হয়। তারপরে এইটা দিয়ে ক্যান্সার কোষ নিরাময়, টিউমার ধ্বংসে, কিডনির পাথর ধ্বংসে, এগুলো কি ক্যান্সার, কিডনি, টিউমার, এগুলো ঝুঁকি। একই স্থানে যদি একাধিকবার এক্সরে করা হয় তাহলে সেখানে টিউমার হতে পারে। গর্ভবতী নারীদের সমস্যা হতে পারে, শিশুদের প্রজনন অঙ্গে সমস্যা হতে পারে, প্রজনন মা শিশুর উর্বরতা উভয়ের ক্ষতি হতে পারে। শিশুর প্রজনন তন্ত্রে, অঙ্গে না, প্রজনন তন্ত্রে এটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত এক্সরে কী করতে, এগুলো তো টিউমার হতে পারে। টিউমার না হয় জীবকোষকেও ধ্বংস করতে পারে, এই জীবকোষকে ধ্বংস করতে পারে। এগুলো ছাড়া কি ক্যান্সারও হতে পারে, ফলে শরীর বিকলাঙ্গ হতে পারে। ঝুঁকি এড়ানোর জন্য শিশুদের এক্সরে না করা, গর্ভবতী নারীদের ডাক্তারের পরামর্শ ছাড়া একবার এক্সরে না করার জন্যই বলা হয়। তাছাড়া রোগীকে সীসা নির্মিত অ্যাপ্রন পরানো, ওইখানে যারা কাজ করে তাদেরকেও সীসা নির্মিত অ্যাপ্রন পরে অবশ্যই কাজ করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি কি? আল্ট্রাসোনোগ্রাফিটা হচ্ছে আল্ট্রাসাউন্ড, 20,000 হার্জের অতিরিক্ত শব্দ ও তার প্রতিধ্বনি ব্যবহার করে রোগ নির্ণয় পদ্ধতি হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফির ব্যবহার কি? আল্ট্রাসোনো করা হয় কাদের? মহিলাদের। গর্ভবতী যে নারী, এই গর্ভবতী নারীদের গর্ভের অবস্থা শনাক্ত করার জন্য কি করা হয়? আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা শনাক্তে আল্ট্রাসোনো করা হয়। মহিলাদের জরায়ু বা স্ত্রী প্রজনন অঙ্গের তন্ত্রের টিউমার রোগ নির্ণয়, অর্থাৎ আল্ট্রাসাউন্ডের ভিতরে করা হচ্ছে, গর্ভের সন্তান ছেলে কিনা এটা। তারপরে কি ওই জরায়ুর ভিতরে ভ্রূণের অবস্থা জানতে। এছাড়া আমি অবশ্যই দেবো কিডনি, পাকস্থলী ও টিউমার শনাক্তকরণে এটি ব্যবহার করা হচ্ছে। ঝুঁকি, আল্ট্রাসোনোগ্রাফি সাউন্ড ব্যবহার করা হচ্ছে, বলতেছে আল্ট্রাসোনোগ্রাফি এটাতে সাউন্ড ব্যবহার করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে। আল্ট্রাসোনোগ্রাফিতে আল্ট্রাসাউন্ড শব্দ ব্যবহার করা হচ্ছে, এই জন্য বলছে এতে কোনো ক্ষতি নাই, তবে কঠিনস্থি এর ঝুঁকি হচ্ছে কঠিনস্থি ভেদ করতে পারে না। আল্ট্রাসাউন্ড যখন করা হয়, আল্ট্রাসাউন্ড কঠিনস্থি ভেদ করতে পারে না। ওইটা ঝুঁকি তো আছে যে টিউমার হতে পারে, আর এইটা হচ্ছে কি, এটা কঠিন অস্থি ভেদ করতে পারে না, সম্পূর্ণ ধরা পড়ে না, অস্থির পেছনে ভেদ করতে পারে না, ফলে অস্থির পেছনের অংশ সম্পূর্ণ ধরা পড়ে না। আর বলছে এটা খুব বেশি এক্সরে থেকে এটা নিরাপদ, কিন্তু গর্ভাবস্থায় এটা আল্ট্রাসাউন্ড যতটা, এই সাউন্ড শব্দটা ব্যবহার করা যাবে না। এই আল্ট্রাসাউন্ডটা গর্ভাবস্থায় যত কম ব্যবহার করা যায় তত ভালো। এটা শিশুর শরীরের উপরে প্রভাব বিস্তার করতে পারে। এছাড়া আর একটা হচ্ছে এটা কঠিন হাড়কে ভেদ করতে পারে না। এবার হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যান কি এটা করা যাবে। এখন বলছে সিটি স্ক্যান কি, এর ব্যবহার, ঝুঁকি এবং ঝুঁকি প্রতিরোধে প্রয়োজনীয়তা কি। সিটি স্ক্যান হচ্ছে GAS গ্যাস। সিটি স্ক্যান এসতে হচ্ছে গ্যাস হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে সিটি স্ক্যান হচ্ছে GAS। এই যে স্ক্যানে হচ্ছে GAS, এটা হচ্ছে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে পরীক্ষাধীন অংশের অনেকগুলো দ্বিমাত্রিক ছবি তুলে এনে সেগুলোকে কম্পিউটারের সাথে ত্রিমাত্রিক ছবিতে রূপান্তরিত করে রোগ নির্ণয় করা হয়। সিতে হচ্ছে কম্পিউটার টোমোগ্রাফি স্ক্যান। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে অনেকগুলো দ্বিমাত্রিক এক্সরে প্রতিবিম্ব নিয়ে কম্পিউটারের সাহায্যে ত্রিমাত্রিক প্রতিবিম্ব গঠন করে রোগ নির্ণয় পদ্ধতি। এবার হচ্ছে ব্যবহার, এক্সরে, এর ব্যবহার কী ব্যবহার হচ্ছে এক্সরে থেকে অনেক নিখুঁত। এটা হচ্ছে এর ব্যবহার। এটা হচ্ছে এক্সরেতে যেমন একটা মাত্র
বিম বের হয় এক্স রে থেকে, যেমন একবার বিম বের হয়, কিন্তু এখানে অনেকগুলো বিম বের হয়, এই জন্য এটা হচ্ছে নিখুঁত। এটাতে মূলত মাথা মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ হয়েছে কি না তার এটা জানার জন্য মস্তিষ্কের ধমনীতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মস্তিষ্কের টিউমার নির্ণয় বা টিউমারের পার্শ্ববর্তী কোষগুলোর অন্য টিস্যুগুলোর কী পরিমাণ আক্রান্ত করেছে তা নির্ণয়, টিউমারটির পার্শ্ববর্তী অন্যান্য টিউমারের পার্শ্ববর্তী অন্য টিস্যুকে কী পরিমাণ আক্রান্ত করেছে তা নির্ণয়, তা নির্ণয়, শরীরের টিস্যু এগুলো ছাড়াও ফুসফুস কিডনির অবস্থা শনাক্তকরণে সিটি স্ক্যানে শরীরের টিস্যু ও যকৃত অন্যান্য সিটি স্ক্যানে এটি ব্যবহার করা হয়। সিটি স্ক্যানে কিছু ঝুঁকি আছে, যেহেতু এক্স রে করার সময় রোগীর দেহে শুধু একবার বিমটি অতিক্রম করে, কিন্তু সিটি স্ক্যান করার সময় অনেকগুলো সরু বিম এক্স রে রোগীর শরীর দিয়ে প্রেরণ করা হয়, তাই এটি গর্ভবতী নারী ও শিশুদের জন্য হুমকিস্বরূপ। এতে কখনো কখনো সিটি স্ক্যানে কখনো মাথায় যখন দেওয়া হয় তখন মাথায় যে রং দেওয়া হয়, মাথায় কিছুটা বেঁধে দেওয়া হয়, কখনো ডাই দেওয়া হয়। এই ডাইটি ব্যবহার করা এটি অনেকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে। ঝুঁকি এড়ানোর উপায় গর্ভবতী নারী ও শিশুদের সিটি স্ক্যান না করা, তারপর হচ্ছে ধাতব বোতাম ও চেইন বিশিষ্ট কাপড় পরিধান না করা, সিটি স্ক্যান গর্ভবতী নারী ও শিশুদের না করা, তারপরে ধাতব অলঙ্কার ও চেইন না পরা, অর্থাৎ ওইখানে যখন যাব তখন হাত থেকে চেইন এবং এগুলো হচ্ছে খুলে ফেলা, এছাড়া অ্যালার্জিজনিত ওখানে অ্যালার্জিজনিত কোনো সমস্যা থাকে তাহলে পূর্বে আগে ডাক্তারকে বলা। তারপরে হচ্ছে দেখো ওই যে গোলের ভিতরে আমি যখন মাথা দিচ্ছি, এই মাথায় ওখানে আমার একটা কাপড় দেওয়া থাকছে, ওটা হচ্ছে কি ডাই। তা ওই অ্যালার্জির সমস্যা থাকলে এটা বলা অ্যালার্জির সমস্যা থাকলে আগে ডাক্তারকে বলা। তারপরে হচ্ছে কী করা, নারী ও শিশুর এক্স রে না করা, এখানে কোনো ধাতব যে কাপড় এটা পরিধান না করা, যখন এক্স রে করবে সিটি স্ক্যানে ধাতব এইগুলো পরিধান না করা, ধাতব অলঙ্কার চেইন বা ঘড়ি না পরা। ঠিক আছে। এমআরআই, এটা হচ্ছে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এটা হচ্ছে কি উচ্চ চৌম্বক ক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করে রোগীর রোগ নির্ণয় পদ্ধতি হচ্ছে এমআরআইতে হচ্ছে কি দ্বিমাত্রিক যে ছবি, এই দ্বিমাত্রিক ছবিকে কী করা হয়, দ্বিমাত্রিক ছবিকে কম্পিউটারের সাথে রোগীর ত্রিমাত্রিক ছবিই তোলা হয়, রোগীর ত্রিমাত্রিক ছবিকে সুস্থ শরীরের সাথে তুলনা করে রোগ নির্ণয় করা হয়। এমতে হচ্ছে মস্তিষ্ক, এমআরআই করা হয় মস্তিষ্কের বিভিন্ন কী কারণ ব্যবহার, এমতে বিভিন্ন মস্তিষ্কের ব্যবহার করার জন্য। আরতে হচ্ছে কি রক্তনালীর বিভিন্ন কী ব্যবহার, এমতে হচ্ছে মস্তিষ্কে কোনো ক্ষরণ হয়েছে কিনা, মস্তিষ্কে কোনো টিউমার আছে কিনা এই জন্য। এতে রক্তনালী এবং আঘাতজনিত মেরে আঘাত করে ফেলেছে, আঘাতজনিত কারণে কোনো জায়গায় যদি রক্ত জমে গেছে কিনা এটা জড়িত। এমতে হচ্ছে মস্তিষ্কের টিউমার শনাক্তে। আরতে হচ্ছে কি রক্ত ও নালী টিস্যু এগুলোর কোনো সমস্যা, এগুলোর কোনো রোগ বা কোনো সমস্যা দেখা দিলে। আর আইতে হচ্ছে ইনজুরি, আঘাতজনিত কারণে রক্ত জমে গেলে সেইখানে নির্ণয়। এবার হচ্ছে এমআরআই কীভাবে কাজ করে, এটা হচ্ছে এমআরআই কীভাবে কাজ করে, এটা তো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং শক্তিশালী চৌম্বকীয় রেডিও তরঙ্গ ব্যবহার করে পরীক্ষাধীন অংশ বা অঙ্গে ত্রিমাত্রিক ছবি তোলা হয়, সুস্থ শরীরের সাথে অংশের সাথে তুলনা করে রোগ নির্ণয় করা হয়। ঝুঁকি তো এমতে হচ্ছে মস্তিষ্কে কখনো মেশিনের এতে মেশিনের ভিতরে যায়, এখন মেশিনের ভিতরে ঝুঁকি হচ্ছে কি এমআরআই ম্যাগনেটিক, এখানে হচ্ছে মস্তিষ্কের কী করে এটা একইভাবে এতে যে মস্তিষ্কে ওটা যেন মস্তিষ্কে রক্তক্ষরণ করে, মেশিনের উচ্চ শব্দ মাথা ব্যথার কারণ চলে আসতে পারে। এগুলো ছাড়া এমআরআইতেও হচ্ছে ডাই ব্যবহার করা হয়, অনেক সময় ডাই এর রঞ্জকে ব্যবহার করা হয় যা অ্যালার্জির কারণ হতে পারে। ঝুঁকি পরিচিত অ্যালার্জি থাকলে ডাক্তারের আগে বলতে হবে মেশিনের আশেপাশে কোনো ধাতব জাতীয় বস্তু না রাখা। এমআরআইতে মেশিনের আশেপাশে কোনো ধাতব বস্তু না রাখা অ্যালার্জি, তাহলে এক্স রেতে ব্যবহার করা হয় না, কিন্তু ডাই ব্যবহার করা হচ্ছে, সিটি স্ক্যানও ব্যবহার করা হচ্ছে, এমআরআইতেও ব্যবহার করা হচ্ছে। সিটি স্ক্যান এমআরআই দুটোতে ডাই ব্যবহার করা হয়। এক্স রে এবং সিটি স্ক্যানের পার্থক্য, এক্স রেতে এক্স রে বিম শরীরে একবার অতিক্রম করে, সিটি স্ক্যানে এক্স রে বিম একাধিকবার শরীরে অতিক্রম করে। তুলনামূলক কম নিখুঁত, এটা হচ্ছে তুলনামূলক নিখুঁত, ত্রিমাত্রিক ইমেজ তৈরি করতে পারে না, এটা ত্রিমাত্রিক ইমেজ তৈরি করতে পারে। এটাতে আসলে ডাইয়ের ব্যবহার হয় না, ব্যবহার হয় না, আর এটাতে হচ্ছে হয়, এটাতে ডাইয়ের ব্যবহার হয়। সিটি স্ক্যানে ডাইয়ের ব্যবহার হয়, এমআরআইতেও
ডায়ের ব্যবহার হয়। ইসিজি ইলেকট্রোকার্ডিওগ্রাম বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা ও অবস্থা নির্ণয়ে ব্যবহৃত হয়। ইলেকট্রোকার্ডিওগ্রাফি যে উন্নত যন্ত্রের সাহায্যে এটি করা হয় তাকে বলা হয় হচ্ছে ইসিজি। যে উন্নত যন্ত্রের সাহায্যে এটা করা এটা হচ্ছে ইসিজি বলা হয়, উন্নত যন্ত্রকে ইসিজি বলা হয়, ইলেকট্রোকার্ডিওগ্রাফি ইসিজি। আচ্ছা, এবার এর ব্যবহার কি? এখন কার্ডিও হৃৎপিণ্ডের, তাহলে হৃৎপিণ্ডের কি? হৃৎপিণ্ডের সিস্টোলিক চাপ ও ডায়াস্টোলিক চাপ ঠিক আছে কিনা, হৃৎপিণ্ডে মানে ভালোভাবে রক্ত প্রবাহিত হতে পারছে কিনা, হৃৎপিণ্ডের রক্ত প্রবাহের জন্য যে ওর নাম কি শিরা, এই যে শিরা বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক সম্বন্ধে যদি হার্ট অ্যাটাক থাকে তখন ইসিজি করা হয়। ইসিজি এমন কোনো চিকিৎসা পদ্ধতি, এই ইসিজি হচ্ছে খুবই ইজি, এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, কোনো ব্যথা নেই, তাহলে হচ্ছে এটা হচ্ছে কোনো ইসিজির কোনো ঝুঁকি নাই। ইসিজিতে এত ইজি যে এটার কোনো হচ্ছে ঝুঁকি নাই। ইসিজি রোগীর বুকে দুটি ধাতব দণ্ড স্থাপন করা হয়। এবার হৃৎপিণ্ড থেকে যে বিদ্যুৎ তরঙ্গ নিঃসৃত হয়, রোগীর বুকে ধাতব দণ্ডর ব্যবহার করা, দুটি রোগীর বুকের ওপর ধাতব দণ্ড স্থাপন করা হয়, রোগীর বুকের উপরে ধাতব দণ্ড স্থাপন করে করা হয়। এবার হৃৎপিণ্ড থেকে যে তরঙ্গ নিঃসৃত হয়, এবার হৃৎপিণ্ড থেকে যে তরঙ্গ নিঃসৃত হয় তা ইসিজি মেশিনে পাঠিয়ে গ্রাফের মাধ্যমে কি করা হয়, তা ইসিজি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। ইসিজি মেশিন সাধারণত একটি গ্রাফ আকারে প্রদর্শন করে এবং ইসিজি মেশিন তা সাধারণত একটি গ্রাফ আকারে প্রদর্শন করে। ইসিজি মেশিনে সাধারণত এটি গ্রাফ আকারে প্রদর্শন করে। রোগীর বুকের উপরে ধাতব দণ্ড স্থাপন করা হয়। এবার হৃৎপিণ্ড থেকে যে বৈদ্যুতিক তরঙ্গ নিঃসৃত হয় তা ইসিজি মেশিনে পাঠিয়ে দেওয়া হয়। এবার হৃৎপিণ্ড থেকে যে তরঙ্গ নিঃসৃত হয় যে তরঙ্গ নিঃসৃত হয় তা গ্রাফের মাধ্যমে। ইকোকার্ডিওগ্রাফি প্রতিদিনের সাহায্যে হৃৎপিণ্ডের সার্বিক অবস্থায় গ্রাফ আকারে চিত্র উপস্থাপন করে হৃৎপিণ্ডের কার্যক্ষমতা রোগ শনাক্ত করার বিশেষ আধুনিক পদ্ধতি হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। কার্ডিওগ্রাফি। এবার বলা হচ্ছে এন্ডোস্কোপি কি? এন্ডোস্কোপি খুব ব্যথা। এন্ডোস্কোপি এটি অত্যাধুনিক রোগ নির্ণয় পদ্ধতি। এটি একটা অত্যাধুনিক রোগ নির্ণয় পদ্ধতি। এর মাধ্যমে অপটিক্যাল ফাইবার বা এই জাতীয় ব্যবস্থায় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের যে ধর্ম ব্যবহার করে শরীরের অভ্যন্তরীণ অবস্থা পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করা হয়। এর কার্যপদ্ধতি: এন্ডোস্কোপি যন্ত্রে দুটি নল থাকে, এদের একটির মধ্যে দিয়ে পরীক্ষাধীন অঙ্গে আলো প্রবেশ করানো হয়। এই আলো রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত অঙ্গকে আলোকিত করে এবং দ্বিতীয় নল দ্বারা আলোর যে প্রতিফলিত অংশ অভিনেত্র লেন্সের মাধ্যমে চিকিৎসকের চোখে প্রবেশ করে ফলে চিকিৎসক পরীক্ষাধীন অঙ্গের অভ্যন্তরে কী ঘটছে তা দেখতে পারে। ব্যবহার: এটা হচ্ছে পেটের ভিতরে গ্যাস্ট্রিক আলসার নির্ণয়ে ক্ষুদ্রান্ত্রের ঝিল্লিতে ঘা হলে যেটাকে ডিওডেনাম বলে, এটা নির্ণয়। এগুলো ছাড়া কিডনি, ফুসফুস, পাকস্থলীর সমস্যা দেখা দিলে এটা এন্ডোস্কোপি করা হয়। ভিতরে কিছু জরায়ুর ভিতরে যদি ক্যান্সার বা জরায়ু ভ্রূণের অবস্থা এইগুলো বা মূত্রথলির অভ্যন্তরীণ কোনো কিছু দেখার জন্য, কানের ভিতরে সমস্যা দেখা দিলেও অর্থাৎ কোনো কিছুর ভিতরে জিনিস দেখতে হলে তখন এইটার ব্যবহার করা হয়। এটা যখন বেতে দেওয়া হয় তখন গলা ব্যথা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, বমি আসতে পারে, বুকে ব্যথা হতে পারে। ঝুঁকি পরিস্থিতি কেবল বিশেষজ্ঞ ডাক্তারের উপস্থিতিতেই এই এন্ডোস্কোপি করতে হয়। যেহেতু এন্ডোস্কোপি প্রচণ্ড ব্যথা সৃষ্টি করে, সুতরাং বিশেষজ্ঞ ডাক্তার নিতে হবে। রেডিওথেরাপি কি? রেডিওথেরাপি হচ্ছে যখন ক্যান্সার রোগকে কোনোভাবে অস্ত্রোপচারের মাধ্যমে সারানো সম্ভব না, তখন এই যে এটা হচ্ছে এক্স-রে ডিএনএ, যখন উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক্স-রে রশ্মি রোগাক্রান্ত কোষের উপরে ফেলে নিঃসরণ করে রোগাক্রান্ত কোষের ডিএনএকে ধ্বংস করে ক্যান্সার রোগ নির্ণয় করা হয়, সেটাই হচ্ছে রেডিওথেরাপি। ব্যাস। এবার হচ্ছে এর ব্যবহার: ক্যান্সার আক্রান্ত ডিএনএ ধ্বংস করার জন্য এটি ব্যবহার করা হয়। এর ঝুঁকি হচ্ছে চুল পড়ে যায়, চুল পড়ে যেতে পারে। তারপর হচ্ছে কি, এটা যখন শরীরে দিচ্ছে তখন কি হচ্ছে যে এটার মানুষের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, বমি ভাব আসতে পারে, শরীরে দিচ্ছে পেটে চামড়া কুঁচকে যাওয়া যেতে পারে, চোখ ভিতরের দিকে ঢুকে যেতে পারে। ঝুঁকি এড়ানোর কৌশল: ডাক্তারের পরামর্শ মেনে নিয়মিত রেডিওথেরাপি দেওয়া। প্রতিবারই একই স্থানে একইভাবে বসে এই চিকিৎসাটা দিতে হবে, প্রতিবারই একই স্থানে রেখে চিকিৎসা দিতে হবে। অর্থাৎ যেখানে দিচ্ছি সেখানে যদি ক্যান্সার কোষ এখানে একবার দিতে হবে না, প্রতিবারই
একই স্থানে বসে এবং একই স্থানে হচ্ছে কি চিকিৎসা নিতে হবে, মলমূত্র সাবধানের সাথে পরিষ্কার করতে হবে। কেমোথেরাপি এটাও একই, যখন অস্ত্রোপচারের মাধ্যমে ক্যান্সার রোগ নিরাময় সম্ভব হয় না তখন কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সার রোগের নিরাময় করা হয়। রাসায়নিক ওষুধ প্রয়োগের মাধ্যমে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে ক্যান্সার রোগের নিরাময় পদ্ধতি হচ্ছে কেমোথেরাপি বলা হয়। এটা ব্যবহার করা হয়, উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার রোগ নিরাময়, পরিপূর্ণ নিরাময় বা ক্যান্সারের প্রাদুর্ভাব কমানো বা ক্যান্সারের জটিলতা নিরাময় বা ক্যান্সার নিয়ন্ত্রণ, এই উদ্দেশ্যেই মূলত এটা হচ্ছে করা হয়। এবার এর পার্শ্ব প্রতিক্রিয়া চুল পড়ে যায়, প্রজনন ক্ষমতা কমে যায়, বমি বমি ভাব হয়, ক্ষুধা মন্দ হয়, চামড়া কুঁচকে যাওয়া, চোখ ভিতরের দিকে ঝুঁকে যাওয়া, ক্রমে দুর্বল হয়ে যাওয়া। ঝুঁকি এড়ানোর জন্য প্রতিবারই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কেমোথেরাপি নেওয়া। তাছাড়া কেমোথেরাপি সবসময় পরিষ্কার পানি পান করা, মলমূত্র সতর্কতার সাথে পরিষ্কার করা, কীটনাশক দিয়ে মেরে ফেলা, শরীরের তাপমাত্রার দিকে খেয়াল রাখা। এনজিওগ্রাফি বা এনজিওপ্লাস্টি আধুনিক চিকিৎসা পদ্ধতি, যার সাথে ধমনী বা শিরার অন্তর্গাত্রের অবস্থা গ্রাফের মাধ্যমে চিত্র উপস্থাপন করে পর্যবেক্ষণ করা হয়। কার্যপদ্ধতি এনজিওগ্রাফিতে ডাই বা রঞ্জক শরীরের ভিতরে ক্যাথেটারের মাধ্যমে প্রবেশ করে এক্সরের মাধ্যমে শিরা বা ধমনীর অভ্যন্তরীণ ভাগ পরীক্ষা করা হয়। এনজিওগ্রাফির ব্যবহার হৃৎপিণ্ডে শরীরে রক্ত সরবরাহ আংশিক সম্পূর্ণ বাধাগ্রস্ত হলে ত্রুটিযুক্ত ধমনী বা শিরাকে চিহ্নিত করে এনজিওপ্লাস্টি বা করোনা বাইপাসের মাধ্যমে রক্ত সরবরাহ স্বাভাবিক করা। এটা মূলত এনজিওগ্রাফি এই জন্য করা হয়। এটার ভিতরে ঝুঁকি আছে অনেকেদের ডাইয়ের কারণে অ্যালার্জি সৃষ্টি পারে, ডাইয়ের কারণে অ্যালার্জি সৃষ্টি পারে। এই ডাই যদি শরীরে প্রবেশ করে, আমরা যখন ডাইটা দিচ্ছি শরীরে প্রবেশ করে কিডনিতে যাতে আবার পরীক্ষা করা, কিডনি ডায়াবেটিস রোগীর জন্য কখনো ক্ষতি হতে পারে। এটা এই ডায়াবেটিস রোগীর জন্য ক্ষতি হতে পারে। এগুলো ছাড়া এই কিডনিতে এর উপস্থিতি নেই, এটা পরীক্ষা করা প্রতিরোধে। অ্যালার্জির জনিত সমস্যা থেকে চিকিৎসককে বলতে হবে যাদের ডায়াবেটিস আছে, তাদের কিডনির সমস্যা আছে, তাদের এই এনজিওগ্রাফির কারণে পর কিডনি থেকে এর অনুপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে হবে। করোনারি বাইপাস আর এনজিওপ্লাস্টি। করোনারি বাইপাসের যে সকল রক্তবাহী নালীগুলো হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ করে তাকে শিরা বা করোনারি আর্টারি বলে। এই আর্টারিতে যদি কোনো কারণে চর্বিসম কোনো পদার্থ আটকে যাওয়ার ফলে হৃৎপিণ্ডে রক্ত সরবরাহ আংশিক বন্ধ হয়ে যায়, তখন শরীরে অন্য কোনো স্থান থেকে শিরা কেটে এনে বাধাপ্রাপ্ত স্থানের উপরে ও নিচে জোড়া লাগিয়ে দেওয়া হয়, এর ফলে রক্ত সরবরাহ স্বাভাবিক হয়। এই পদ্ধতিকে করোনারি বাইপাস বলে। আর এনজিওপ্লাস্টি হচ্ছে ধমনীর অন্তর্গত চর্বি জমে যাওয়ার ফলে রক্তের প্রবাহ বাধাপ্রাপ্ত, উক্ত বাধাপ্রাপ্ত বিশেষ প্রক্রিয়ায় বিশেষ বেলুন প্রয়োগ করে ফোলানো হয় অথবা উক্ত স্থানে স্টিলের জালিকার মতো রিং পাঠিয়ে সংকুচিত স্থানকে প্রসারিত করে রক্ত সরবরাহ স্বাভাবিক করা হয়। একে এনজিওপ্লাস্টি বলে। ক্যান্সার কোষ কি? কোষ বিভাজনের সময় জিনগত ত্রুটি থেকে কোষ বিভাজনের সময় ক্যান্সার হচ্ছে কোষ বিভাজনের সময় জিনগত ত্রুটির ফলে কোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলে মানুষের যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে হচ্ছে ক্যান্সার বলে। এই ক্যান্সারকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে বেনিজিন, হচ্ছে খুব কম মারাত্মক, আর একটা হচ্ছে খুব ম্যালিগন্যান্ট। একটা হচ্ছে বেনিজিন আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট ক্যান্সার। বেনিজিন ক্যান্সারটা হচ্ছে এই ধরনের ক্যান্সারের রোগী মারাত্মক ক্ষতি বা মৃত্যু হয় না, আর এটা হচ্ছে রোগীর মারাত্মক ক্ষতি বা এমনকি মৃত্যু হতে পারে। মানবদের বিভিন্ন ক্যান্সার, ব্লাডে ক্যান্সার হতে পারে, তারপর হচ্ছে ব্রেইন ক্যান্সার হতে পারে, তারপর হচ্ছে জরায়ু ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, মুখবিবরের ক্যান্সার হতে পারে। ক্যান্সারের লক্ষণসমূহ: তিল বা আঁচিলের স্পষ্টত প্রমাণ দেখা যাবে। তারপর হচ্ছে কোনো জায়গায় ব্যথাহীন ছাড়া অযথা শক্ত হয়ে যাবে, গুটি আকার ধারণ করবে। তারপর হচ্ছে ত্বক ও চামড়া খসখসে হয়ে যাবে, ওজন হ্রাস পেয়ে যাবে, চোখে দুর্বল হয়ে যাবে, চোখ ভিতর দিকে ঢুকে যাবে। ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি: বর্তমানে ক্যান্সারের চিকিৎসা সম্ভব রেডিওথেরাপি, কেমোথেরাপি, হরমোন থেরাপি, অস্ত্রোপচারের মাধ্যমে সম্ভব। তবে এটা দূর করার জন্য শাকসবজি, ফলমূল গ্রহণ করতে হবে, ধূমপান ও তামাক জাতীয় খাদ্য সেবন থেকে দূরে থাকতে হবে। ব্লাড ক্যান্সার কি? ওই একই। ব্লাড ক্যান্সার হচ্ছে বা ব্লাড ক্যান্সারের অপর নাম হচ্ছে লিউকোমিয়া। ব্লাড ক্যান্সার হচ্ছে রক্তকোষের বিভাজনের সময় জিনগত ত্রুটির ফলে রক্তকোষের অস্বাভাবিক ও অনিয়ন্ত্রণের বৃদ্ধির ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে ব্লাড ক্যান্সার বলে। আসলে ব্লাড ক্যান্সারের কারণ কি? ব্লাড ক্যান্সার কেন হয়? এটাই হবে, রক্তকোষ বিভাজনের সময় জিনগত ত্রুটি থেকে এটা হয়ে থাকে। এর কারণ ব্লাড ক্যান্সারের প্রকারভেদ: একটা হচ্ছে অ্যাকিউট ক্যান্সার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বেনিজিন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। আর ব্লাড ক্যান্সার হচ্ছে একটা অ্যাকিউট, যেটা হচ্ছে তীব্র, শিশুদের হয় এবং দ্রুত প্রসারমান। আরেকটা হচ্ছে যে এটা হচ্ছে করনিক, হচ্ছে ধীরে ধীরে প্রসারমান এবং সাধারণত এটা বড়দের হয়। চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি, এগুলোর মাধ্যমে অতি সহজেই ব্লাড ক্যান্সার পরীক্ষার শনাক্ত করা যায়। বাংলাদেশে ব্লাড ক্যান্সারের প্রায় সব চিকিৎসা সম্ভব। ইটিটি এক্সারসাইজ টলারেন্ট ট্রান্স, ব্যায়ামরত অবস্থায় বা এক্সারসাইজরত অবস্থায় হৃৎপিণ্ডের কার্যকলাপ পরীক্ষার পদ্ধতি হচ্ছে এক্সারসাইজ ইটিটি। স্তন্য ক্যান্সার হচ্ছে
স্তন্যকোষের অস্বাভাবিক ও নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে স্তন্যকোষের স্তন্যকোষের অস্বাভাবিক ও নিয়ন্ত্রণ বৃদ্ধির ফলে যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় যে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে হচ্ছে স্তন ক্যান্সার বলে। এইডস হচ্ছে অ্যাকোয়ার্ড ACQUIRED অ্যাকোয়ার্ড IMMUNEDEFICENCEDEFICI ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে অর্জিত রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতির লক্ষণ সমষ্টি। এইডস কোনো রোগ নয়, এটা HIV ভাইরাসে আক্রান্ত রোগের পূর্ণ হওয়ার ফলে পূর্ণ বিকশিত হচ্ছে লক্ষণ। এই রোগে আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে মৃত্যু ঘটে। এর মৃত্যু নির্ভর করে রোগীটির রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। বিস্তার পর অনিরাপদ যৌন মিলন, তারপর হচ্ছে যে আক্রান্ত ব্যক্তির শরীরে রক্ত গ্রহণ, আক্রান্ত ব্যক্তির শিরি সুচ ব্লেড রোগ জীবাণু না করে পুনরায় ব্যবহার করা, আক্রান্ত মা থেকে গর্ভস্থায় প্রসবকালে মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে প্রবেশ করতে পারে। এইডস এর লক্ষণ কী? এইডস এর লক্ষণ কী হচ্ছে ঘাড় ও বগলে গ্রন্থি হচ্ছে ফুলে যাওয়া, এতে হচ্ছে কি অনিদ্রা হওয়া, তারপর হচ্ছে প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়া, স্মৃতিভ্রষ্ট হওয়া, মুখ তারপরে যে তুমি এইডসের সময় সেক্স করার সময় তোমার যে চুম্বনটুম্বন দিয়েছো এই জন্য হচ্ছে জিহ্বা বা ঠোঁট সাদা হয়ে পড়া, ঘন ঘন জ্বর হওয়া। এইডস হচ্ছে যে কোনো একটা রোগের লক্ষণ, তো সেটা হচ্ছে প্রকাশ পায় হচ্ছে জ্বরের মাধ্যমে। প্রতিকার: পতিতালয় বা বহুগামিতা প্রহার করা, এক ব্যক্তির ব্যবহৃত শিশির সুই অন্য শরীরে রক্ত প্রদানের পূর্বে HIV আছে কিনা প্রয়োগ করে না। মায়ের যদি HIV থাকে তাহলে গর্ভধারণ থেকে বিরত থাকা। চিকিৎসা: এইডস হলে মৃত্যু নির্বাচন, তবে বর্তমানে HAART হাইলি অ্যাক্টিভ এটা হচ্ছে একটা কম্বাইন্ড চিকিৎসা দেওয়া হয়। HAART হার্ট নামক একটা কম্বাইন্ড চিকিৎসা দেওয়া হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি দেওয়া হয়, যা শুধু রোগীর মৃত্যুকে বিলম্বিত করতে পারে। HIV একটি ভাইরাস যা HIV হচ্ছে একটি ভাইরাস যা কী করে? এইডস প্রকাশ করে। HIV হচ্ছে একটি ভাইরাস যা এইডস প্রকাশ করে। হেপাটাইটিসের অপর নাম, যকৃতের অপর নাম হচ্ছে হেপাটিক। এই হেপাটিকের প্রদাহকে হেপাটাইটিস বলে। হেপাটাইটিস হচ্ছে 5 প্রকার। ABCDE। এর ভিতরে সবচেয়ে ক্ষতিকর হচ্ছে B। হেপাটাইটিস B হচ্ছে, এবং এছাড়া Cও সবচেয়ে ক্ষতিকর। এই রোগে আক্রান্ত হলে আস্তে আস্তে হেপাটাইটিস বিতে হচ্ছে মৃত্যুবরণ করে। হেপাটাইটিসের কারণ কি? হেপাটাইটিস A ভাইরাসের কারণে, হেপাটাইটিস ABCDE এবং হার্পিস ভাইরাসের কারণে এটি হয়ে থাকে। হেপাটাইটিস কোনটির মাধ্যমে ছড়ায়? A হচ্ছে অ্যাকোয়া পানির মাধ্যমে, E হচ্ছে খাদ্যের মাধ্যমে, B এবং C। বিচি হচ্ছে কি? এটা হচ্ছে যৌনের মাধ্যমে, এটা হচ্ছে BCD ব্লাডের মাধ্যমে রক্তবাহিত। E ভাইরাস হচ্ছে সবচেয়ে সংক্রমণের হার বেশি, পানীয় খাদ্যের মাধ্যমে ছড়ায় বলে এই ভাইরাস সংক্রমণের হার বা সম্ভাবনা বেশি। হেপাটাইটিস B ভাইরাসের কারণ, বিস্তার, লক্ষণ। হেপাটাইটিস B ভাইরাস রক্তের মাধ্যমে অথবা বিতে ব্লাড এবং বিচি হচ্ছে রক্ত বা যৌনবাহিত সম্পর্কের মাধ্যমে এই রোগটি ছড়ায়। এটা কারণ আছে হেপাটাইটিস B ভাইরাসের আক্রমণের কারণে। এর ফলে হচ্ছে এই যে এটা মনে রাখতে হবে, চোখে বসো, দুর্বল হয়ে যায়, খুঁতে হচ্ছে ক্ষুধামন্ত হয়, চোখে বসো চোখে, দুঃখ বসো চোখে, বতে হচ্ছে বৈমামী ভাব, সতে হচ্ছে স্মৃতি, সন্ধিস্থলে ব্যথা, ওতে হচ্ছে ওজন কমে যায়, চোখের ঝাপসা দেখা। প্রতিরোধ: 1 মাস পর 3টি ডোজ এবং 1 বছর পরে আরও 1টি ডোজ। ক্যান্সার কোষ সাধারণ কোষের পার্থক্য হচ্ছে ক্যান্সার কোষ বিভাজনের জিনগত ত্রুটির ফলে অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বৃদ্ধি পায়, আর এটা হচ্ছে কোষের বিভাজন স্বাভাবিক ও নিয়ন্ত্রিত পরিমাণে হয়।